তো চলো ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ওটির এক্সপিরিয়েন্স বা সেদিন কী হয়েছিল। আর তার আগে একটা পার্সেল আছে, এটা একটুখানি খুলে নেবো, যদিও এটা আমি অর্ডার করিনি আর হাতে কিছু নিয়ে বসিনি যে এটা কাটবো। তো যাই হোক ঝটপট এটা খুলে দেখি কী আছে এর মধ্যে। এটা ব্যাক ক্যামেরায় দেখায় খুব সুন্দর জিনিসটা, বাট ফিনিশিং আমার পছন্দ হয়নি। সোনামা কি বানিয়েছে তোমার পাপা? এটা একটা ফটো ফ্রেম, জানি না ও কোথায় এটা অর্ডার দিয়েছিল। পার্সেল এসে রিসিভ করলাম আমি, আর 350 টাকা মতো নিয়েছে এটা। আমার মেয়ের জন্ম তারিখ, বাড়ি, টাইম, ওজন, আর এটা 34 কি দিয়েছে এটা আমি বুঝতে পারছি না। আর ব্লাড গ্রুপ বাবা, আর এখানে ওর ছবি, এখানে আমার ছবি দিয়ে দুজনের নাম লিখে উঠে পড়েছি। আর এখান থেকে অলরেডি কাগজ উঠছে, আর একদম ফক্কিকারি জিনিস দিয়ে তৈরি করা। এর থেকে বোধহয় ও নিজেই ভালো তৈরি করতে। বলছিল যে আমি একটা ওর ফটো ফ্রেম তৈরি করতে দেবো আর এই ছবিটা দিয়ে দেবো, খুব সুন্দর হবে, হ্যানা ত্যানা করে বলছিল। তো আমি ভাবছিলাম যে ও কিছু একটা করবে ওটা নিয়ে। আমি ভেবেছি হয়তো যে আমাদের আন্দুলে যেখানে ফটো তৈরি দেয় বা ফটো ছবি তোলা হয় এ থেকে, স্টুডিও থেকে, সেখান থেকে করাবে। না হচ্ছে এটা কাউকে একটা অর্ডার দিয়েছে, তো অনলাইনে এটা হয়েছে। তো আমি পয়সা দিয়ে এটা রিসিভ করেছি। তো এর থেকে ও ফ্রেম ভালো তৈরি করে, কারণ আমার মায়ের ঠাকুর ঘরের একটা কালী ঠাকুর বাঁধিয়ে দিয়েছিল খুব সুন্দরভাবে, তার আরও 2টো ছবি বাঁধিয়েছিল। ও নিজে ফ্রেমের জিনিসগুলো কিনে এনে, এগুলো তো কিছুই নেয়, এই জিনিসগুলো ও নিজে কিনে এনে খুব সুন্দরভাবে ও 2টো ছবি বাঁধিয়েছিল। আমার একটুও পছন্দ হয় না, আর এখানে টাইমও ভুল আছে। এটা টাইমের ওর যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেই টাইমটা দিয়েছে, কিন্তু টাইম এটা নয়। সেটা আমি বলেও ছিলাম ওদেরকে, ওরা ওটা মেনে নিচ্ছে না আমার কথাটা, কিছু করার নেই। যাই হোক জিনিসটা করলো, যেটা যদি নিজেও করতো আরও সুন্দর হতো আমার মনে হয়। যাই হোক চলো। তো যেদিন ডাক্তার প্রথম থেকে যে ডেটটা দেওয়া থাকে সেটাতে কিন্তু কোনো দিনও হয় না, খুব রেয়ার হয় যে ডেট আলট্রাসোনোগ্রাফি অনুযায়ী ডেটটা উঠেছে সেই ডেট অনুযায়ী ডেলিভারি হলো। তো আমার ডেলিভারি আলট্রাসাউন্ডের যে রিপোর্ট অনুযায়ী ডেলিভারি ডেট দেখাচ্ছিল 17 তারিখ। তো ডাক্তার বলেছিল যে 17 তারিখ তো হবে না, তার আগে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগেই ডেলিভারি করার জন্য। তো তারপরে দেখা গেল যে ওজন নিয়ে বিরাট সমস্যা। আমি আমার ওজন কিছুতেই বাড়তে দিচ্ছি না, আর ওর ওজন ঠিকঠাক আছে একদম লেভেলে, কিন্তু ওরা ডাক্তারও বলছেন যে বেবির ওজন যেহেতু বাড়ছে না, তাহলে আর মায়ের পেটে রেখে লাভ নেই। যেহেতু আমাকে পাউডারগুলো দিয়েছিল সেগুলোও খাচ্ছিলাম, তো বাইরের খাবারটা খেতেও পারবে আর বড় হতে পারবে। তো সেইভাবে আবার ডেট ঠিক করা হলো, যে যেদিন গেছিলাম সেদিনও বললো ঠিক আছে এরপরে তোমরা লাস্ট যেদিন আসবে সেদিন ডেট ফাইনাল করা হবে, তো কবে ডেটটা হবে। তো সেই অনুযায়ী আমাদেরকে বলেছিল যে 19 তারিখ, প্রথমে বলেছিল 20 তারিখ নয় 21 তারিখ, ডিসেম্বরে 20, 9, 21। তারপরে আমি ঘরে আসি, ঘরে এসে আমি দেখি যে কোন ডেটটা করলে সবথেকে ভালো হবে, যেহেতু এটা একটু নিজেদের হাতে রয়েছে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কি হয়, যখন পেন ওঠে বা জল ভেঙে যায় বা ব্লিডিং হয় তখন নিয়ে যাওয়া হয়, তারপরে ডেলিভারি হয়। তো আর সিজারের ক্ষেত্রে অনেক সময় ডেট দিয়ে দেওয়া হয়, অনেক সময় পেন হয় বা জল ভেঙে যায় বা কিছু সাড়া পাচ্ছে না সেরকম হয়, তখন ভর্তি করার পর ডেলিভারি হয়। বাট আমার যেহেতু আইভিএফ, কেউই কোনো রিস্ক নিতে চাইছিল না প্রথম। আমাকে যে আমার গাইনো ডাক্তার দেখছিল, এত ভালো ডাক্তার, ডাক্তারের সম্বন্ধে যতটাই বলা হোক না কিনা খুবই কম, এতটাই সাপোর্টেড এবং এতটাই ভালো। আর সবথেকে ভালো কথা যে গরিবের ডাক্তার, খুব উনার চার্জ অনুযায়ী কিন্তু খুব হাইফাই জায়গায় বসতে পারেন বা হাইফাই চার্জ করতে পারেন, কিন্তু সেটা না করে খুব ছোট জায়গায় কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেন এবং চার্জও খুব কম নেন। তো যাই হোক তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে ওই 20 তারিখ কিংবা 21 তারিখ ডেট, 2টো ডেটের মধ্যে আমাদের দুজনকে ফাইনাল করতে বলেছিল তাহলে কবে ওটি করবো। তারপর ঘরে আসার পর আমি ডিসাইড করি
মাঝি ক্যালেন্ডার যেগুলো হয় সেগুলো দেখে ঠিক করি যে কোন দিন হলে সব থেকে ভালো হবে। যেহেতু এটা নিজেদের হাতে রয়েছে, জন্ম তো বলে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এগুলো নিজেদের হাতে কিছু হয় না। কিন্তু যেহেতু ভগবান একবার আমাদেরকে সুযোগ দিয়েছে যে নিজেদেরকে দিনটা চুজ করতে পারি আমরা, কোন দিন আমরা চাইছি যে কোন দিন ওটি হলে ভালো হয়, বা ওর ছুটির একটা ব্যাপার থাকে, সেই জন্য তো ও আর আমার কর্তা আর ডাক্তার দুজনেই শনিবার অথবা রবিবার এরকম হচ্ছিল। তো কর্তা তো চাইছিল যে রবিবার হোক, তাহলে খুব ভালো হয়, ওর ছুটি থাকবে, ছুটি করতে হবে না। কিন্তু আমি চাইছিলাম না, রবিবার তো আমি একদমই চাইনি, প্রথম থেকেই বলে গেছি যে রবিবার, শনিবার, মঙ্গলবার এগুলোতে যেন না হয়, মানে আমি ওটি করব না। আর সব থেকে ভালো দিন আমি দেখে আমি বুধবারে আমি করব। প্রথম থেকেই একটা মন থেকে স্থির ছিল যে ডাক্তার মানে বলে দিয়েছিল যে তোমাদেরকে ডিসাইড করতে হবে কিন্তু তোমরা কবে করবে, বাট সেই হিসেবে দিনটা ঠিক হয়নি যে অমুক দিনে হবে। তারপরে ডাক্তার 20 আর 21 বলছিল, তারপরে যেহেতু ওই ছুটির ব্যাপারটা হচ্ছিল সেরকম করে আলটিমেটলি আমি ঘরে আসি। ঘরে আসার পর 2 দিন ভালো করে সব দেখে তারপরে আমি না, আমি 18 তারিখ ওটি করব। ডাক্তারকে যখন বলে যে তাহলে কি, ডাক্তার জিজ্ঞাসা করছে তাহলে কি হলো, শনিবার করবে? তখন কর্তা বলছে যে না, ও বুধবার করবে বলছে। তখন বলছে বুধবার, আচ্ছা ঠিক আছে। সেদিনও ডিসাইড হয়নি, বললো ঠিক আছে তাহলে তোমরা ফাইনাল, আবার একদিন লাস্ট চেক আপ ছিল, সেদিন গিয়ে দেখানো হবে। তো লাস্ট চেক আপে গিয়ে কথা হয় যে 18 তারিখেই আমরা ওটিটা করব। আর সকালেই ওই ডাক্তার, আমাদের যে ডাক্তার সকালেই করে, খুব সকালেই, ওই 8:30, আমাদেরকে সেদিনই বলেছিল যে 8:30টার মধ্যে ওটি হয়ে যাবে। আর ডাক্তার বলেছিল যে তার আগের দিন 18 তারিখে ওটি হবে, তো 17 তারিখে ভর্তি হয়ে যেতে। তো ও বলছে যে সেদিনই আসলে হবে না, তখন বলছে যে না, ওর ওপরে প্রেশার হয়ে যাবে, মানে আমার ওপরে প্রেশার হয়ে যাবে। হুটোপাটি হয় না, অনেকে টেনশান করে খুব, হুটোপাটি করে রেডি হয়ে যাওয়া, আবার যাওয়ার পর ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করা, তারপরে একটা স্লাইন করা, সব কিছু রেডি হতে একটা হুটোপাটির ব্যাপারটা চলতে থাকে। তখন কি হয়, পেশেন্টের উপর দিয়ে হয় অনেকে ভয় পেয়ে যায়, লো প্রেশার হয়ে যায়, হয় না হয় হাই প্রেশার হয়ে যায়, এরকম হয়ে যায়। তো সেক্ষেত্রে আরও ইঞ্জেকশান, আরও ওষুধ চালু হয়ে যাবে। তো সেই জন্য বললো যে না, রাত্রিরেই ওকে ভর্তি হতে হবে। তোমার যদি ডিউটি থাকে তাহলে তুমি ডিউটি ফিউটি করে একটু দেরি করে ভর্তি করবে, 9টা 9:30 নাগাদ ভর্তি করবে। তো ওখানে ফোন করে বললো ঠিক আছে। এবার যে নার্সিংহোমে ভর্তি করা হবে সেখানে ফোন করে আমার কর্তা জিজ্ঞাসা করলো যে লাস্ট কটা পর্যন্ত ভর্তি নেওয়া যাবে। ওরা বললো যে 8টায়। বললো 8টায় তো আমার হবে না, 8টায় আমার ছুটি হয় ডিউটি। কিন্তু ছুটি ওর 8টায় হয় না, 10টা 10:30 হয়ে যায়। 8টা হলে ওকে বলে আসতে হয় এরকম। তো যাই হোক, তারপর বললো লাস্ট তাহলে 9টার মধ্যে এসে ভর্তি করতে হবে। বললো তাই ঠিক আছে। তো আলটিমেটলি ও 7:30 নাগাদ বলে, ওখানে কাজের ওখানে বলে ছুটি নিয়ে চলে আসে। তারপরে এসে আমি তো তার মধ্যে দুপুরেই নিজেই সব ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, আর জামা কাপড় তো আগে থেকেই কিনে রেখেছিলাম, যাতে করে জানতাম আমি শীতকাল, আর যেই কিনুক না কিনা নতুন জামা কিনে নতুনটাই দিয়ে আসবো। আর সেক্ষেত্রে পরালে গায়ে অনেক সময় র্যাশ বেরিয়ে যাবে, কি হবে না হবে, আমি সেই জন্য কোনো রকম মানে রিস্ক নিতে চাইছি না। এমনিতেও লাইফটা রিস্কে পুরো ভর্তি, ঝামেলা নেই বললেই চলে। আর কোনো কিছু তো আমার পুরো সহজ সরলভাবে স্মুথলি হয়ে গেল সব কিছু, সেটা তো কোনো দিনও নয়। তো সেই জন্যই আমি আগে থেকেই সব জামা কাপড় কিনে, আমার কর্তাকেও বলিনি, সেগুলো সব নিজে ধোয়ার আগে ওকে দেখিয়েছিলাম, দেখানোর পর ধুয়ে শুকিয়ে রেডি করে ব্যাগ আমি দুপুরবেলা নিজে গুছিয়ে নিয়েছি। তার আগে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা। আর সেগুলো সব গুছিয়ে নিয়ে 2টো ব্যাগ রেডি করেছি। আর এবারে সকাল থেকে কেন, যেদিন থেকে কাউন্টিং শুরু হয়েছে সেদিন থেকেই একটা মনের মধ্যে টেনশান একটাই ছিল যে ওটি হওয়ার পর আমি কি নড়তে চড়তে পারবো, বা আমি আমার বাচ্চার যত্ন নিতে পারবো। এটাই মনের মধ্যে প্রথম টেনশান এটাই ছিল যে ওটি হওয়ার পর আমার কি অবস্থা থাকবে। আর দ্বিতীয়ত একটা টেনশান ছিল, সব থেকে বড় টেনশান ছিল যে ওটি বাচ্চা ডেলিভারির পর অনেক সময় বেশিরভাগ দেখা যায় এখন যে জন্ডিস নয় সুগার ফল্ট করে বাচ্চার। তো সেক্ষেত্রে বাচ্চাকে সেই আলাদা রুমে একদম নিয়ে চলে যাবে, বা একটা ছোট্ট ফুটফুটে এইটুকুনি মুখ, তার উপর যদি এই চোখে পট্টি করা, হাতের মধ্যে সেই পালসের যেগুলো সুইচ 4 মানে শরীরের মধ্যে তার জড়ানো আমি দেখেছি। তো সেগুলো আমি আমার বাচ্চার সাথে দেখতে চাইছিলাম না। সেই জন্য মানে ফল বলো, লেবু বলো, এগুলো খেতে একদমই ইচ্ছে করতো না। মানে শুধুমাত্র মনের জোর নিয়ে যে আমি যদি এগুলো না খাই তো পরবর্তীকালে আমার জন্য ওকে ভুগতে হবে। তো সেই জন্যই মানে খুব জোর করে নিজেই কেটে, যদি আমার কর্তা ওই লেবুটা, মৌসুমি লেবুটা খুব ভালো ছাড়াতে পারে, মানে এত সুন্দর ছাড়িয়ে রো করে বের করে দেয়। ও ছাড়িয়ে দিলে আমার সেদিন খেতে মানে ভালোই লাগে, খেয়ে নিই। কিন্তু ওই নিজে কেটে নিজে নিয়ে খাওয়াটা যেন সেই ভালো লাগছে না। কিন্তু সেই অনেক সময় হতো কি, বিকেলবেলা খেতে ইচ্ছে করতো না, তারপরে না সন্ধ্যেবেলা মনকে বুঝিয়ে টিফিন না খেয়ে কিন্তু ওই ফলটা তখন খেয়েছি, সন্ধ্যেবেলা লেবুটা খেয়েছি এরকম।
তো এই দুটো টেনশন আমাদের সব থেকে বড়ো কাজ করছিল। তো আমি তো সবসময় ঘরের মধ্যে থাকি, একা থাকি, তো টেনশনটা আমার মাথার মধ্যেই সব থেকে বেশি ঘুরতে থাকে। আর যেহেতু আমি এই ভিডিওটা করছি বলে দুটো চারটে কথা হলেও মানে এইভাবে ফোনে বলে, হয়তো আমি এখন ভিডিও করছি নিজে একা ঘরে বসে, কিন্তু আমি অনুভব করছি যে আমি 10টা লোককে কিন্তু কথাটা বলছি। তো 10টা লোক আমার সাথে রয়েছে, এটা অনুভব করেই দুটো চারটে যে কথা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো এইভাবেই আমার কথাটা একটুখানি হালকা হতো, মনটা হালকা হতো যে আমি এইভাবে আজকে এই করছি, কালকে ওই করছি। যে কাউন্টিং যবে থেকে শুরু হয়েছে তবে থেকে যেরকম টেনশন রয়েছে, সেরকম আমার খাওয়া দাওয়া, কি খাওয়া দাওয়ার ইচ্ছে, প্রথম থেকেই ইচ্ছেগুলো করেছে। অথচ ওদেরকে বলেছি, আমার কর্তাকে বলেছি, হয় খুঁজে পাইনি, নয় ভেবেছে আজ নয় কাল করবো, কাল নয় পরশু আনবো, এরকম করে সময়সীমা পার হয়ে গেছে। যখন লাস্টের দিকে সময় চলে এসছে তখন আমি ডিসাইড করেছি যে ও যদি না আনে আমি বাবাকে বলে আনাবো। এখন আর ওই বাবাকে দিয়ে আনাবো না, বা একে দিয়ে আনাবো না, ওকে দিয়ে আনাবো না, এই মাইন্ডটা রাখলে তাহলে মানে আমারই ভালো হবে না। তো সেই জন্য সেই কথা ভেবে আলটিমেটলি যখন দেখলাম, সকালে ওকে বললাম, রাত্রে ওকে বলে দিলাম যে রাত্রে তুমি কালকে কিন্তু সকালে বাজারে যাবে, এই জিনিসটা আনবে। ও যখন সকালে দেখলো আনলো না, মনটা খারাপ হয়ে গেলো, এত রাগ হচ্ছে, মন খারাপ হয়ে গেলো। তখনই কী করলাম, সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলাম, বাবা ঠিক খুঁজে খাজে এনে দেয়। যেহেতু বাবার হাতে বেলা 2টো পর্যন্ত টাইম থাকে, তো সেই জন্য যদি যেটা নাও পেয়েছে সেটা দোকানে অর্ডার দিয়ে এসছে, বিকেলবেলা ঠিক আমাকে দিয়ে গেছে। তো যাই হোক, এইভাবে খাওয়ার একটা রেস চলছিল। তো যাই হোক, যেদিন ভর্তি হব সেদিনও ব্যাগ ফ্যাগ গুছিয়ে কোন ড্রেসটা পরে যাব, বেশি জামা কাপড় নোংরা করলে চলবে না নিজেদেরকে। যেহেতু আমি তো আর একদমই, তখন আমি জানি যে আমি ওটির পরে নড়তে চড়তে পারবো না, তো জামা কাপড় কাচাকুচি তো সব জিনিস পরের কথা। তো সেই জন্য যেগুলো আবার একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে আঁতুর পর্যন্ত, 21 দিন পর্যন্ত, তো তাই জন্য যেগুলো ছোঁয়া হবে না সেগুলোকে ভালো করে আগে থেকেই কেচে সেগুলোকে সাইড করে রেখে দিয়েছিলাম। তো ঘর মোটামুটি মানে এর মতন করে গুছিয়ে তারপরে ওয়েট করছি যে ও কখন আসবে। তার মধ্যে আমার একটা এডিটিং কাজ চলছিল, আর মানে সবসময় এদিকে কাজকর্ম করছি আর এদিকে আমাকে ডাক্তার, ওই যেদিন আমাদের লাস্ট কথা হয় যে তুমি 18 তারিখে আমাদের ওটি হবে, তো সেদিন আমি যখন চলে আসছি ডাক্তারের সাথে, আর আমার প্রেশার প্রথম থেকেই লো ছিল, প্রথম থেকেই খুব জোরে একবার হলে হয়তো প্রেশারটা খুব ভালো হয়েছে, আর নইলে যেদিন হেলথ সেন্টারে চেক আপ হতো, হেলথ সেন্টারে প্রতিবারই কিন্তু আমার প্রেশারগুলো ঠিক এসছে। কারণ কি হয়, হেলথ সেন্টারে না আমি হাসি খুশি মনে যাই আর হাসি খুশি মনে আসি, আর নিজের মতন করে যাই, নিজের মতন করে। আর ডাক্তারের কাছে গেলেই না টেনশন যে কোন ওষুধটা বাড়িয়ে দেবে, আর কতগুলো ওষুধ বাড়িয়ে দেবে, আর কেমন ওষুধ দেবে, এইটা টেনশন থাকতো। আর ওই ওয়েট নিয়ে একটা ঝামেলা, সেই জন্য একটা মাথার মধ্যে টেনশন নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, সেই জন্য মনে হয় আমার প্রেশার সবসময় লো আসতো ডাক্তারের কাছে গেলে, যেদিনই চেক আপ হতো সেদিনই। তো এটা আমাকে মামা বলে যে দেখ তুই নিশ্চয়ই কিছু টেনশন করে যাস, তার জন্যই এরকম হয়, নইলে তোর হেলথ সেন্টারে কেন যখন চেক আপ হয় তখন ওখানে কেন প্রেশারটা লো হয় না? তখন আমি বললাম হ্যাঁ আমি তো টেনশন করে যাই অবশ্যই, কারণ হচ্ছে ওই ওষুধ বাড়িয়ে দেবে, এই ওয়েট বাড়ছে না, তাহলে তুমি এই পাউডারটা খেতে পারছো না, ওইটা খাও, এইটার জায়গায় ওটা নাও, এরকম সিরাপ লিখে দেবে, টেনশন করে যেতাম। তো এই জন্যই প্রেগনেন্সিতে টেনশন করতে বারণ করা হয়, এই জন্যই যে যাতে করে প্রেশার হাই হয়ে যায়, অনেকের সুগার বেড়ে যায়, সুগার বেড়ে গেলে তো ইনজেকশন রেগুলার নিতে হবে, তখন আর এক জ্বালা, মানে সুগারের ভয়েতে আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছিলাম, মানে অন্যরকম মিষ্টি খাচ্ছিলাম না, শেষের দিকে গিয়ে যে মিষ্টিটা খেতে ইচ্ছে করেছে সেটা খেয়েছি। সুগার বেড়ে গেলে এক তো আমার ইনজেকশন চলছে অলরেডি অতগুলো, তার উপর যদি সুগার বেড়ে যায় আবার ইনজেকশন, সেই জন্য আমি সুগারের দিক থেকে একদম ঠিকঠাক ছিলাম, তেতো খাচ্ছিলাম প্রতিদিন, আর শাক তো খাচ্ছিলামই, মানে না খাওয়ার ইচ্ছে থাকলেও খেয়ে যাচ্ছিলাম। তারপরে সন্ধেবেলা, হ্যাঁ ডাক্তার যেদিন আমাকে লাস্ট বলেছে যে তুমি ভালো করে একটা কথা মাথায় রাখবে সবসময়, যে মিনিমাম 10 থেকে 12 বার বাচ্চা নড়াচড়া কিন্তু সারাদিনে তুমি বুঝতে পারবে। শেষের দিকে হয় কি, বাচ্চার মুভমেন্ট খুব কম হয়ে যায়, প্রবলেম হয় কিছু, অনেকের গলায় নাড়িটা যে থাকে সেই নাড়িটা গলায় জড়িয়ে ফেলে। ওরা যখন শেষের দিকে বড় হয়ে যায় বাচ্চা, তখন কি হয় মুভমেন্ট অনেক জোরে অনেক বেশি করে করতে থাকে, বেশি করে করতে গিয়ে কী হয় নাড়িটা জড়িয়ে ফেলে, আর তখন মুভমেন্ট কম হয়ে যায়, কারণ টাইট হয়ে আছে, অসুবিধা হচ্ছে, তখন নিজেকে কমজোর মতো লাগে, একটা দড়ি দিয়ে নিজেকে বেঁধে ফেললে যেরকম হয়। তো সেরকম, সেই জন্যই আমাকে বারবার বলছিল যে ডাক্তার যে তুমি কিন্তু 10 থেকে 12 বার মিনিমাম, এটা আবার বলছে মিনিমাম, এটা যেন তোমার সারাটা তুমি বুঝতে পারো, খেয়াল রাখবে ভালো করে, বারবার বলছে। তো মানে চেম্বারে তো বলেইছে, আমি যখন বেরিয়ে আসছি ডাক্তারও আমার সাথে সাথে বেরিয়ে আসছে, তো রাস্তায়ও যেতে যেতে বলছে যে তুমি কিন্তু তোমার সর্দিটা ভালো করে কেয়ার করো, রাতে ভেপার নাও, আর ভালো করে খেয়াল রাখবে যে বাচ্চার কিন্তু মুভমেন্ট অতি অবশ্যই, এটাই তোমার খেয়াল রাখার এখন সব থেকে বড় জিনিস, জরুরি এটাই। তো আমার বাচ্চা 10 থেকে 12 বার কেন অনেক বেশি মুভমেন্ট করতো, আর আমি ওকে মানে সারাদিন একটা কথাই বলতাম যে দেখ আমাকে টেনশন দিবি না, আমার প্রচুর অলরেডি টেনশন আছেই, আলাদা রকম টেনশন, সব রকম মিলিয়ে মিশিয়ে পুরো হজকটো, আর সবসময় সারা দিতে থাকতো। সারাদিনই সত্যি আমি কাজ করতাম, তো জামা কাপড় কাচি, কি ওর জামা কাপড়গুলো কাচি, রান্না করি, কি গোছাই, জামা কাপড় ইস্ত্রি করি, যাই করি না কেন অল্প হলেও টুকুস টুকুস করে নড়তো, এবং মাথাটাই বেশি মুভমেন্ট করতো, এখানটা ডান সাইডে
ডান সাইডে এই দিকটা করে বেশি নড়াচড়া করতো, আর পাটা তো থাকতোই, কিন্তু বেশি যখন আমি ওই কাজ করতাম কাজের মধ্যে কি হয় মানে গুলিয়ে যায় অনেকের, যে কবার মুভমেন্ট করলে বোঝাই গেল না। তো সেই জন্য আমি মাথাটাও যে টুকুস টুকুস করে নড়ছে আমি সবসময় বুঝতে পারতাম। তো যাই হোক, আমি নিশ্চিন্ত মনে কাজ করেছি। ও প্রচুর আমাকে মানে পেটে থাকতেই যেন আমার সাথে একটুখানি ভালো ম্যাচ করছিল। তো এরকম তারপরে ওই মুভমেন্ট ভালো করছিল, কোনো রকম অসুবিধা হয়নি। তো তারপরে সন্ধ্যেবেলা আমার মা আসে বিকেলবেলা গল্প করতে। তারপরে ওই যাদের বাড়িতে আমি ভাড়া ছিলাম একটা সময়, ভালো কাকিমা আমাকে যে সাথ দিয়েছিল, লাস্ট যে কাকিমা সাথ দিয়েছিল, তো ওই ভালো কাকিমা আমাকে ফোন করে যে ব্যাগটা গোছানো হয়ে গেছে আর একদম টেনশন করবে না। আমি যে টেনশন করবে না বললে কি আর হয়। তখন ভালো কাকিমা জিজ্ঞাসা করছে কী কী করে নিয়েছি, থালা বাটি, একটা চামচ, গ্লাস এইসব নিতে বলছে যদি ওদের থালা বাটিতে না খেতে ইচ্ছে করে, বা গ্লাস একটা নিয়ে রাখতে বললো ওষুধ ফষুধ বা জল ফল খেতে, যেহেতু আমি গ্লাসে করেই প্রথম থেকেই জল খেতাম, তো সেই জন্য বললো ওটা নিতে ভুলে গেছিলাম। তো কাকিমাও কিছু জিনিস মনে করিয়ে দিল, তারপরে ওগুলো আবার ব্যাগে ভরে নিলাম। তারপরে মশার ধূপও নিয়েছিলাম, কিন্তু মশার ধূপ ওখানে জ্বালাতে দেয়নি, আর ওটা জ্বালানো হয়নি। তো অত তো ব্যাগ প্যাকিং করে অত জিনিস নিয়ে গেছি, কিন্তু অত জিনিস মোটেও সেদিন নেয়নি। ব্যাগ ফেরত এসেছিলো শুধুমাত্র আমার 2টো নাইটি আর একটা গামছা, আর ব্রাশ, চিরুনি আর কোলগেট, এইসব শুধু জাস্ট প্রয়োজনটুকু, সেই দুটো মানে একটা রাতের প্রয়োজনটুকু। বাচ্চা যে জামা কাপড় বা কম্বল নিয়ে গেছি, আমি আমার কম্বল বললো ওটাও ওদের কম্বল দিচ্ছিলাম, বললাম না আমি আমার কম্বলই গায়ে দেবো বলে আমি আমার কম্বলটা নিয়েছি। ওরা বারণই করছিলো, তাও ওদের জলের বোতল, আমি আমার জলের বোতলও নিয়েছি, আমি আমার কম্বল নিয়েছি, 2টো নাইটি নিয়েছি, আর ব্রাশ কোলগেট এইসব বার করে নিয়েছিলাম। যাই হোক, ব্যাগ সব রিটার্ন চলে এসেছিলো। তারপরে ওই কাকিমা ফোন করাতে মা তখন বলছে তোর আজকে তুই কি আজকে ভর্তি হবি? আমি বলছি হ্যাঁ আজকেই তো ভর্তি হওয়ার কথা। তখন বলছে আগে থেকে বলিস নি। এবার তখন আমার একটুখানি মনও খারাপ হয়, রাগও ধরে। যাই হোক, তারপরে আমি বললাম আজকেই ভর্তি হবার। তারপরে মা চলে যায়। তারপরে মা আসে, বৌদি আসে, বৌদি পুচকিকে নিয়ে, ছোটো পুচকিকে নিয়ে, সোনু বেবিকে, ও নাচতে গেছিলো, তো ওখান থেকেই ডিরেক্ট এখানে আসে। তারপরে আমার কাকিমা আসে, তারপরে বাবা আসে, সবাই একের পর আমার কর্তাও চলে আসে। তারপরে আমি চা করি, মানে ওই টেনশান চলছে মনের মধ্যে। তারপরে আমি বলছি না, এক জায়গায় চুপ করে বসে থাকলে বেশি টেনশান হবে, আর বেশি মানে মনের মধ্যে ভয়ও ঢুকে যাবে। আর আমার আগে টিউমার একটা অপারেশন হয়েছিল, 2টো টিউমার ছিল। তো সেই টিউমার অপারেশন মানে মানে যেরকম সিজার হয় সেরকমই পুরো একই রকমভাবেই কিন্তু টিউমার অপারেশন হয়েছে, ওই জন্য সিজারের এক্সপিরিয়েন্সটা আমার রয়েছে। সেই জন্যই বেশি ভয় যে আমি তারপরে আমি আমার বাচ্চাকে কেয়ার, আগে তো নিজে একা ছিলাম, ঠিক আছে, শুয়েছিলাম, খাইনি, করিনি, উঠতে পারিনি, সেটা ঠিক আছে, কিন্তু এখন তো আমার বাচ্চা আমার সামনে থাকবে, তাহলে আমি বাচ্চাটাকে কীভাবে কী কেয়ার করবো, এইটা ভেবেই সবথেকে বেশি ভয় লাগছিল যে আমি কী করবো। তাই জন্য আমি বলছি না, এক জায়গায় স্থির হয়ে বসে থাকলে বেশি টেনশন হবে। তো তার জন্য আমি কী করছিলাম, যখনই যেরকম সুযোগ পাচ্ছি এক তো ফোনে এডিটগুলো করছিলাম, যে আমি জানি বেবি হয়ে যাওয়ার পর বা একটা ওটির পর এসব তো মাইন্ডে আসবেই না, আর সেই জন্য একটা এডিট করে সব প্রায় মোটামুটি কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে চা করে সবাইকে খেতে দিই। আমি নিজে চাও নিই, কিন্তু ওই এক চুমুক দেওয়ার পর, অথচ চাটা খেতে আমার কত মানে নেশা পুরো একদম চায়ের জন্য, কিন্তু চাটা শুধু 2টো বিস্কুটটা ডুবিয়ে খেয়ে নেওয়ার পর আর চা খেতে পারছি না, মানে কেমন যেন একটা হচ্ছে। তারপরে আমি কিনছি না, চাটা খাবো না বলে বৌদি বললাম তুমি রেখে দাও, বৌদিই চাটা খেয়ে নিল, আর চাটাও আমি খেতে পারলাম না, মানে এতটাই টেনশন হচ্ছে, কেমন একটা হচ্ছে যেন ভিতরে। তারপরে রুটি করবো, আমার কর্তা খালি বলে যাচ্ছে তাহলে ওখানে। তারপরে হ্যাঁ, ডাক্তারকে ফোন করে যে মিনিমাম তাহলে কটার সময় ভর্তি হতে হবে, বা রাত্রিরে খাওয়া যাবে কিনা, বা আমি এখন খেতে পারবো কিনা। সেই জন্য আমি জানি যে রাতের, যেহেতু আমাকে রাত্রিরে আগে ভর্তি করছে, তাহলে রাতের 12টা থেকে খাবারটা অফ থাকবে, সকালে সারা রাত খাবারটা থাকবে না পেটে, আর সকালে ওটি হয়ে যাবে। আর সেই জন্য আমি বলছি যে রাত্রিরে বোধহয় এখন না খাওয়াটাই ভালো হবে। তো কর্তা কী করে, ডাক্তারকে ফোন করে জিজ্ঞাসা করে যে ওকে এখন খেতে পারবে? বললো হ্যাঁ, এখন চাইলে এখন খেতে পারবে, বা নার্সিংহোমে ভর্তি হয়ে যাওয়ার পরও ওখান থেকে খাবার দেবে, ওখানেও খেতে পারে। আমি বললাম না, আমি ওখানে খাবো না, আমি ঘর থেকে তাহলে খাবারটা নিয়ে যাই, বা ভেবেছিলাম যে খেয়ে নেবো এখান থেকে, ঘর থেকে খেয়ে চলে যাবো। তো এরকম ভেবে রুটি, আটা মেখে রুটিটা তৈরি করি। তারপরে আমার পেলে কাকা যে থাকে, বাবার সাথে কাজ করে, তো ওই কাকা ওখানে বোধহয় সেদিন ফিস্ট হয়েছিল, বেগুনের ভর্তা, সব রকম মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এইসব ছোটো ছোটো করে কুচি করে কেটে বেগুনের ভর্তাটা খুব সুন্দরভাবে সেদিন মেখেছিল। আর ঠিক আমরা রুটি কমপ্লিট হয়েছে, কিছু একটা বানাতে হবে রুটি খাওয়ার জন্য, তখনই কাকা এসে বলে এনে এটা আমার তরফ থেকে তুই আজকে খা। তারপরে আমি ওখান থেকেই তারপরে ওই রুটি করতেই আলটিমেটলি প্রায় 8টা, সাড়ে 8টা হয়ে যায়। তারপরে আমি কি করি, যে আমি না আর খেতে পারবো না, যদি বাই চান্স খুব খিদে পায় তখন খাবো একটা রুটি, আর এইটুকুনি একদম বেগুনের ভর্তাটা নিয়েছিলাম, একটা সাদা টিফিন বক্সে একটা রুটি নিয়েছিলাম, নিয়ে তারপর ব্যাগ তো গোছানোই ছিল। এবারে বাবা ব্যাগগুলো নিয়ে গেল, আমার কর্তাকে বললাম তুমি এক কাজ করো,
যে দাদার গাড়িটা নিয়ে আমরা যাই, তো ওই দাদাকে আগে থেকেই বলা ছিল যে দাদা বুধবারে একটু গাড়িটা লাগবে, যেহেতু ড্রাইভিং ও করতে জানে সেই জন্য দাদার থেকে শুধু গাড়িটা নেওয়া হতো, আর ড্রাইভার কাউকে বলা হতো না। তো দাদার থেকে মানে যতবারই ডাক্তার দেখাতে গেছি ওই দাদারই গাড়ি নিয়ে গেছি। তো বলা ছিল, আমি বললাম তাহলে এক কাজ করো, গাড়িটা আমাদের বাড়ির এখানটা নিয়ে চলে আসো, তারপরে আমি এখান থেকে চলে যাবো। তো ওই দাদার গাড়ি করেই আমরা ফটোশ্যুট করতে গেছিলাম। তো ওই দাদার কি শোনামা, তারপরে আমার কর্তা গাড়ি আনতে চলে যায়, ততক্ষণে আমি ওই ড্রেসটা পরে চুলটা জাস্ট বিনুনি করে আর সব গয়না গাটি আগে থেকে, হ্যাঁ তারপরে ওর নখটা কেটে দেয়। আর নেল পলিশ পায়ে তুলতে গেছিলাম, কিন্তু আমার নেল পলিশ তোলার যে রিমুভারটা ওটা দেখি প্যাডগুলো সব শুকিয়ে গেছে ইউজ না করে করে। তো আমি ভাবলাম যে ওখানে বোধহয় গেলে তুলে দেবে। তো দেখলাম নখ থাকা নিয়ে বা নেল পলিশ থাকা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওখানে। আর সরকারি জায়গায় কী হয়, আমার যে আগে ওটি হয়েছিল তখন মানে কোনো রকম আলতা বা নেল পলিশ বা নখ সব কিছু একদম পরিষ্কার করে যেতে বলেছিল। তারপরে গয়নাগাটি, নাকের নাকছাবি, হাতে আংটি, শাঁকা, পলা, নোয়া সব খুলে দিতে বলেছিল। তো আমি সেরকমই শুধু এই লাল পলাগুলো পরেছিলাম, আর হাতে নোয়াটা ছিল, আর গলায় ওই মাদুলিটা ছিল যেটা লাল সুতো দিয়ে ঠাকুরের যে মাদুলিটা ছিল, আর পায়ের আঙুলটাও আমি খুলে গেছি, নাকছাবিটাও খুলে গেছি, শুধু পলা দুটো ছিল ওখানে যেতেই ওগুলো গয়নাগুলো খুলে গেলাম। আর নেল পলিশ হাতে তুলতে পারিনি, পায়ে কোনো রকমই তুলেছিলাম। তো আমি ভাবলাম ওখান থেকে বোধহয় তুলে দেবে, তো তুলে দেয়নি। তারপরে গেলাম গাড়িতে, তো যেতে যেতে আমি নিজেই ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে তোমরা তো দেখেইছো। তারপরে গিয়ে পৌঁছে বসে আছি, বসে থাকতে আমরা নিচেটায় বসেছিলাম, উপরে দোতলায় যেতে হবে। তো আমার কর্তা রিসেপশানে ফর্ম ফিল আপ করলো বা টাকা জমা দিল। তারপরে আমি আমার বৌদি গেছিলো সঙ্গে। তো যাবার সময় সোনু বেবি কী কান্না, আমি যাব তোমাদের সাথে। তখন বৌদি বলছে যে বাবা পরের গাড়িতে আসছে, তুই বাবার সাথে আয়। হয়েছে সত্যি সত্যি বাবা এবারে বেরোবে। যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে আমরা গেছি। তারপরে ফর্ম ফিল আপ হয়ে গেল। তারপরে একটা মাসি এলো, এসে বললো চলো উপরে। তখন আমার কর্তা যায়নি, ও তখন রিসেপশানেই ছিল, আর আমি আমার বৌদি উপরে সিঁড়ি করে যাচ্ছি। এবার সিঁড়িটা অনেকটাই, এবার আমি খুব আস্তে আস্তে উঠছি, আর প্লাজো প্যান্ট পরেছিলাম, প্যান্টটা খুব পায়ে জড়াচ্ছিল। তারপরে আমি আবার ভালো করে প্যান্টটা গুটিয়ে নিয়ে এবার খুব আস্তে আস্তে উঠছি, দেখে মাসি তো ত্রিং ত্রিং করে উঠে চলে গেছে অনেকটাই। তারপরে বলছি ঠিক আছে তুমি তোমার মতনই উঠে আসো। এবারে আমি তো জানি যে আমার ব্যাপারটা কি, ও হয়তো জানে না, বা ওখানে কেউই হয়তো জানে না। যখন ফাইলগুলো জমা পড়বে, ডাক্তার জানবে, তারপরে সবাই জানবে। কিন্তু তার আগে তো জানি যে আমার এই জিনিসটা কীভাবে কী প্রক্রিয়ায় হয়েছে বা কতটা সাবধানতা অনুযায়ী আমার যেতে হবে। তো সেই জন্যই আমি আমার মতন করেই একটা করে সিঁড়ি উঠে দাঁড়িয়ে আবার একটা করে সিঁড়ি উঠে দাঁড়াচ্ছি। কারণ এইটুকু সময় বাকি আছে, শুধু রাতটুকু সময় বাকি আছে, যদি আমি ওইটুকুর মধ্যে কিছু অসাবধানতা করে ফেলি, কিছু একটা গণ্ডগোল হয়ে যাক, তারপরে ডাক্তার আসবে কখন, কি হবে কখন, ওইসব আমি ওই জন্য ও যাচ্ছে যাক, তিরিং তিরিং করে চলে গেল সুস্থ মানুষ। আমি আমার পা মেপে মেপেই পুরো সিঁড়িটা উঠে গেলাম। ঢুকছি, ভিতরে ঢোকার পরেই দেখছি যে সব মায়েরা শুয়ে আছে, পাশে সব বাচ্চাগুলো রয়েছে। আর বাচ্চার যে জায়গাগুলো মানে ওই ছোটো যে খাটের মতন জায়গাগুলো, প্রতিটাতে বাচ্চা রয়েছে, সব ফুটফুটে মুখগুলো, আর ছোটো ছোটো চোখ তাকিয়ে আছে, মিটমিট করছে। আমি তো দুদিকে তাকাচ্ছি, কোন দিকে ছেড়ে কোন দিকে দেখবো এরকম একটা ব্যাপার। তো ভিতরে ঢুকে একদম সোজা যাওয়ার পরে একদম শেষের দিকে আমার বেডটা, তো আমাকে ওখানে নিয়ে গিয়ে বসালো। তো আমি দুদিকে দেখতে দেখতে যাচ্ছি, দুদিকেই দেখছি যে দুদিকেই সবাই প্রায় মায়েদের এলানো অবস্থা, আর বাচ্চাগুলো সব ফুটফুটে, আর সব চোখগুলো টিপ 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 করে দেখছে। যাই হোক, আমি যেখানে গিয়ে আমাকে বললো তুমি এই বেডে বসো। আমি বেডে বসতে গেলাম, দেখলাম যে বেডটা অনেকটা উঁচু, আমি বসতে পারলাম না। তো পাশে টুল ছিল, টুলেতে বসলাম। তারপরে ওখানেই দেখি একজন নার্স একটা ছোটো বাচ্চাকে গোলাপি রঙের টাওয়ালের মধ্যে মুড়ে আর তাকে খুব আদর করছে, চটকাচ্ছে। আমার না দেখে তখন খুব রাগ হচ্ছিল যে এইভাবে বাচ্চাকে আদর করছে, এইভাবে চটকাচ্ছে, তাহলে তো প্রতিটা বাচ্চাকেই এরকমভাবে চটকাবে। খুব চটকাচ্ছিল, পুরো এরম মুখটাকে এরম করছিল, এরম করছিল। আমার খুব রাগ ধরছিল, ওইভাবে কেউ বাচ্চাকে চটকালে আমার খুব ভালো লাগে না। তো যাই হোক, ওরকম করছিল দেখে আমার সত্যিই রাগ হচ্ছিলো। তারপরে বৌদি বলছি এরম করে কেন চটকাচ্ছে, ভালো করে আদর করলেও তো হয়। আর বাচ্চাগুলোকে এত সুন্দর দেখতে, প্রতিটা বাচ্চাই দেখলেই আদর করতে ইচ্ছে করবে, কিন্তু আদরের মতন আদর করলে হয়। তো যাই হোক, ওখানে তারপরে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বললো যা গয়নাগাটি আছে সব খুলে ফেলো, হাতে নোয়া মাদুলি ফাদুলি সব খুলে ফেলো। বলতে ভিডিও বন্ধ করেছিলাম, কারণ হচ্ছে যে ভালো কাকিমার কথাই বলছিলাম। তো ভালো কাকিমা আর মামনি দুজনে এসেছিলো বেবির জন্য আবার নিউ ড্রেস। এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে ওপরের যে জ্যাকেট মতো, আর একটা কিউট একদম ফ্রক। দেখো, দুটোই শীতের, যদিও শীতকাল শেষ হতে চলেছে, তবু এইটা এর মধ্যে একবার পরানোর ইচ্ছা আছে। ওইটার থেকে আমার ফ্রক জাতীয় জিনিসগুলো পরাবো একবার ইচ্ছা আছে। তো যাই হোক,
অনেক গল্প আড্ডা হলো, আনন্দ হলো। একা থাকি তো, কেউ এসে বেশ আনন্দ মানে আড্ডা হাসি খুশি হলে বেশ ভালোই লাগে। যখন চলে যাচ্ছে আমি মুখটা পুরো মানে গোমরা গোমরা করে নিচ্ছি, বলছি আবার আসবো আবার আসবো। যাই হোক, তো যেখানে স্টপ হয়েছিল সেখান থেকেই আবার বলি। তো ওখানে যাওয়ার পর যখন বললো যে গয়নাগাটি সব খুলে ফেলো, তো আমার তখনই এত হাত ফুলে গেছিলো যে আমার এই বালাগুলোই বের করা যাচ্ছিল না, এতটাই হাত ফুলে গেছিলো। তো তার জন্য আমি আগে থেকে যদিও বা প্রিপারেশান নিয়েছিলাম, তখন 5 মাস কি 4.5 মাস হয়েছে এরকম। তো তখনই আমি দেখছি যে আমার হাত আস্তে আস্তে ফুলছে অল্প অল্প করে। তার জন্য আমি যেহেতু আগে জানি যে ওটি করতে গেলে কিন্তু সব খুলে ফেলতে হয়, গায়ে থেকে কিছু থাকে না, শুধুমাত্র ওরা যে গ্রাউন্ডটা বা ওদের যে ড্রেসটা অপারেশনের সেই ড্রেসটাই একমাত্র গায়ে থাকে। তার জন্যই আমি শাঁকাটা আমার খুবই ছোট, তো শাঁকা পলা ওগুলো আমি অলরেডি তখন খোলা যায়নি, কী কষ্টে খোলা হয়েছে। বৌদির মা পুরো সেই বৌদির মায়ের জান লাগিয়ে দেওয়ার মতো, আর আমি খোলার জন্য আমি আমার জান চলে যাওয়ার মতো, এরকম অবস্থা। মানে বৌদির মা রীতিমতো আমার হাত ধরে 2 হাত দিয়ে টেনে পিছন দিকে ঝুঁকে যাবার মতন। আর আমিও বলছি যে খুলতেই হবে, নইলে তখন বাড়িয়ে দিতে বলে। আমি বাড়াতে চাই না, সেই জন্য আমি বললাম না, যত কষ্টই হোক খুলে দাও বলে সেই এরকম করে হাত এখানে ধরে 2 হাত দিয়ে বৌদির মা টানছে, প্লাস্টিক দিয়ে, তেল দিয়ে, সাবান দিয়ে, কত রকম প্রক্রিয়া ইউজ করে যে শাঁকা পলা দুটো খুলেছি। সে শুধুমাত্র আমরা দুজনই জানি সকালবেলাটা কী হয়েছে। আবার মানে বেলায়ও নয় যে বেলার দিকে হাতে জল পড়লে হাত ফুলে যাবে, তখন আরোই খোলা যাবে না। সেই জন্য ঘুম থেকে উঠেই আগে বৌদি মাকে আগের দিনে রাত্রিবেলা বলে এসেছে তুমি সকালবেলায় যাবে, ঘুম থেকে উঠে। তো তারপরে 7টা নাগাদ বৌদির মা এসে পুরো একদম রীতিমতো যুদ্ধ করে শাঁকা পলা দুটো খোলা হয়েছিল। তারপরে তো হাত পুরো 1 সপ্তাহ টাটিয়ে বিষ হয়েছিল, মানে ছড়ে টোড়ে এই গাঁটগুলোই পুরো ছড়ে গিয়ে এতখানি পুরো ফুলে গেছিলো। আর পুরো দুটো হাত এত ব্যথা ছিল 1 সপ্তাহ। বৌদির মা খুলেছে, বৌদির মায়েরও এই নখের এই জায়গাগুলো পুরো ব্যথা হয়ে গেছিলো, এতটা জোর লাগাতে হয়েছিল। তো তারপরে আমি তার জন্য প্লাস্টিকের বড় শাঁকা আর বড় পলা কিনেছিলাম, যেগুলো পরে থাকবো, যখন খুলতে বললো ফটাফট খুলে ফেলবো। কিন্তু শাঁকাটাও তখন ঢুকলো না, তাহলে শাঁকার দরকার নেই, শুধু এই পলাগুলো পরেই পলাগুলো খুলতে পারবো। কিন্তু সেদিন মানে এতটাও তখনও হাত ফুলে গেছে যে এই বড় পলাটাও খুলছে না। তারপরে আবার ওখান থেকে জেল নিয়ে, যে আল্ট্রাসাউন্ড করার সময় বা বেবির হার্টবিট চেক আপ করার সময় কিন্তু ওই জেলটা দেয়, তো ওই জেলটা দিয়ে তারপরে এই পলাগুলো খুলে, তারপরে ওই মাদুলিটা খুলে বৌদির হাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে বসলাম, তারপরে আমাকে ওই ড্রেসগুলো যেগুলো নেবার ছিল নিয়ে নিলাম। তারপরে আমার তখন খুব জোর টয়লেট পেয়েছে, তো আমি টয়লেটটা দেখিয়ে দিল, তো আমি গেছিলাম। তারপরে ফিরে আসার পর আমার হাজব্যান্ডও তখন উপরে চলে এসছে। তারপরে আমার দাদার ডিউটি থেকে গেছিলো ওখানে, তারপর দাদাও ছিল। তো বৌদি আর হাজব্যান্ড দুজনেই প্রায় উপরে গেছিলো। তারপরে আমি বাথরুম থেকে ফিরে এসে যখন বেডের মধ্যে বসি চেঞ্জ করে এসে, তখন আমার হাজব্যান্ড আমাকে এসে চোখটা ছলছল করছে, ওর মুখটা গোমরা মতন করে আমাকে বলছে এখানে কিন্তু মোবাইল থাকতে দেবে না। আমি তখন বলছি যে কেন, এখানে তো মানে ওখানেই যতজন পেশেন্ট আছে তার মধ্যে একজনকে দেখছিলাম যে ফোনে কথা বলছিল। তাই আমি বলছি আমি তো দেখছি এখানে তো একজন ফোনে কথা বলছে, তাহলে আমার বেলায় কেন আলাদা নিয়ম। আমি ভাবছি যে আমার কর্তা আমার সাথে ইয়ার্কি করছে, আমি যেহেতু ভিডিও করি সবসময় সব কিছুতে, সেই জন্য ভাবছে যে আমি এখানে থাকলে ওই সব জিনিসই ভিডিও করবো আর ফোন নিয়েই ব্যস্ত থাকবো, তার জন্যই বলছে ফোন দেওয়া যাবে না, এই বলে আমার থেকে ফোন নিয়ে চলে আসবে, আমাকে দিয়ে আসবে না। তারপর ওর মুখটাও কেমন শুকনো শুনো, আমি সত্যি সত্যি আমার গা ছুঁয়ে বলো এরকম করে বলে যাচ্ছি। তখন বলছে যে, তখন বৌদিও পাশ থেকে বলছে হ্যাঁ। তারপরে তখন আমার পুরো মাথায় যেন বাজ পড়ে যাওয়ার খাপ, মানে কিছুই তো কর্তার সাথে ঠিক করে সেইভাবে কথাই হয়নি ঘরেতে, কারণ ও জাস্ট ঢুকেছে, তারপরে পরেই আমার বাবা মা দাদা বৌদি পুচকি কাকিমা সবাই চলে এসছে। তো তারপরে এইসব চা খাওয়া রুটি করা হ্যানা তেনা নিয়ে ব্যস্ত। আর রাস্তায় তো যাওয়ার সময় দুজনেরই টেনশন, মানে ওর মুখ গোমরা করে আছে, আমি আমার মতন আছি, এরকম মানে টেনশন মাথার মধ্যে চলছে। তো মানে ওর সাথে যে একটু আলাদা করে কথা বলবো, বা আমি ভেবেছি যে রাত্রে ফোনে কথা হবে, মানে যাই হোক আলাদা করে যে আমি ওর সাথে একটু কথা বলতে চাইছিলাম, সেই সময়টা আর হলো না। তারপরে তো মুখ একদম গোমরা হয়ে গেছে। তারপরে আমি বেডে চুপ করে বসেছিলাম। তারপরে আবার নিচে গেল, আবার উপরে আসলো, তারপরে উপরে এসে বলছে এবার আপনাদেরকে চলে যেতে হবে, দাঁড়িয়ে আছে ও, বলছে যে আপনাদেরকে চলে যেতে হবে। তারপরে ওই যে ও মানে যে রুমটায় আমরা ঢুকেছিলাম সেই রুমটা থেকে ও যখন বেরিয়ে যায়, আমি গেটের গোড়াটায় যাই। তো গেটের গোড়াটায় দাঁড়িয়ে মানে জাস্ট এইটুকুনি খোলা গেটটা, তো সেই গেটের ফাঁক দিয়ে ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি, মানে দুজনে যে কী কথা বলবো কোনো নেই, ভাষা নেই, কিন্তু যেন অনেক কিছু বলতে চাইছি এরকম একটা ব্যাপার। মানে আমার তো খুব ইচ্ছে ছিল যে একবার অন্তত ওকে হাক করবো, তারপরে যেন মনে শান্তি আসবে, এরকম একটা ব্যাপার। তো কিছু বলা বা কিছু করার জন্য মানে তারপরে এরকম ফোনটাও নিয়ে নিয়েছে। আর যেহেতু রাত্রে আমি একা থাকবো, কাউকে থাকতেও দেবে না, সে কেমন একটা যেন পরিস্থিতিটা হয়ে গেল 5 মিনিটের মধ্যে। তো ও গেটের ওই ফাঁকটুকু দিয়ে আমাকে দাঁড়িয়ে দেখছে, আমি দাঁড়িয়ে দেখছি, আমাকে ওইদিকে বলছে চলে যাও, তুমি তোমার বেডের কাছে চলে যাও, ওকে বলছে তোমরা নিচে চলে যাও। তো দুজনেরই পুরো চোখ ছলছল করছে। এবারে আমি মানে আর দেখছি যে ওরও চোখ ছলছল করছে, আমারও চোখ আমি না এরপরে বেশি করলে আমি এখানেই হাউমাউ করে কেঁদে ফেলবো। তো তখনই আমি মুখ ফিরিয়ে নিয়েছি, নইলে ও যাচ্ছে না, আমি দাঁড়িয়ে আছি দেখে ও দাঁড়িয়ে আছে, এরকম দেখা দেখি চলছে দূর থেকে।
তো আলটিমেটলি আমি প্রথমে ব্যাকে চলে যাই, তারপরে ওরা কখন নিচে নেমেছে, কখন বাড়ি গেছে, কি হয়েছে, তারপরে আমি কিছুই জানি না। তারপরে সকালবেলা আমার তো রাত্রে ঘুম হয়ইনি, আমি শুধু সবার দিকে দেখছি সব মায়েরা কি করছে বা ওখানকার পরিস্থিতিটা কি, মাসিরা কীভাবে কি সার্ভিস দিচ্ছে সব কিছু নোট করছি, যে এরপরে তো আমার পালা। আজকে আমি হাঁটাচলা করছি বা বাথরুমে যেতে পারছি, জল নিতে পারছি, সব কিছু ঠিক আছে, কালকে তো আমি এটা করতে পারবো না। তো কালকে আমার পরিস্থিতির সাথে এদের পরিস্থিতির কতটা মিল হবে, কী হবে, সেগুলো আমি সব দেখছি। তো দেখে 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 মানে মাথার মধ্যে এটাই স্থির করতে হলো, এখানেও আমি একাই, তো ওটির পরেও আমি একাই, তো আমাকে নিজেকে অনেকটা শক্ত হতে হবে, অনেকটাই নিজেকে নিজের জন্য বাঁচতে হবে এবং নিজের বাচ্চার জন্য লড়াই করতে হবে। নিজেকে শুয়ে থাকলে বা করলে, ব্যথা নিয়ে কাটার যন্ত্রণা ছটপট করলে হবে না। মনের মধ্যে অনেক কিছু বোঝাই, নিজেকে পুরো একদম শক্ত করি। রাত্রিরেই মানে শুয়ে শুয়ে আমি প্রায় ঘুমিয়েছি। ঘড়িটা ওখানে বড় ঘড়ি ছিল একটা, সব ওখানে রাত্রে দেখলাম সব মায়েদের খাবার দিল, আমাকে জিজ্ঞাসা করলো খাবারের জন্য, খাবার এনেও ছিল, আমি বললাম না আমি খাবো না, আমি ঘর থেকে এনেছি, খেয়ে নেবো। তারপরে ওখানকার নার্সরা আবার ডাক্তারকে জিজ্ঞাসা করলো যে ও কি খেতে পারবে, তখন বললো যে হ্যাঁ 12টার আগে খেয়ে নেবে, 12টার পর জলও খাবে না, আর 12টার পর কিছুই খাবে না, জলও কেন, ওষুধও যদি থাকে তার আগে খেয়ে নিতে। শুধু সকালে থাইরয়েডের ওষুধটা 1 ছিপি জল দিয়ে আমি সকালে থাইরয়েডের ওষুধটা খেয়েছিলাম। তো তারপরে যেই 12টা বেজে গেল, সব বাচ্চারা মায়ের কাছে ছিল, তো বাচ্চাদের দেখলাম নিয়ে চলে গেল। সেটা দেখে তো আমার আরোই মনটা শুকিয়ে গেল যে বাচ্চা মায়ের কাছে থাকবে না, গরম রুম আছে, তো সেখানে বাচ্চাদের নিয়ে রেখে দেওয়া হলো, সব লাইট অফ করে দিল। আর আমি যেখানটা আমার বেডটা সেখানটাই একটু চেম্বার মতন করা, তো সেখানটাই একটা লাইট জ্বলছিল, সেটাও পরে বন্ধ করে দিয়েছিল। তো ওরা কাজ করছে দেখে আমার আর কিছুতেই ঘুমও ধরছে না, আর আমি পরিস্থিতি দেখছি যে যদি কেউ ডাকছে মাসি আমাকে একটু জল দাও, হ্যাঁ যাচ্ছি বলে, যে কখন ওই আর যে ওর কাজটা হচ্ছে সেটা কমপ্লিট করবে তারপরে ওকে জল দেবে, বা কোনো কিছু যে কথা বলছে যে ডাকছি বা সঙ্গে সঙ্গে ছুটে চলে যাবে, সেটা হবার নয়। কারণ ওটাও মাসির দোষ নয়। যদি 10টা মানুষের পিছনে, যদি 10টা কি আরও বেশি, মানে 20 জনের পিছনে ধরো একজন রয়েছে, তাহলে তো তার কি দোষ, সে তো খেটেই মরছে সারাদিন সারা রাত, 24 ঘন্টা ডিউটি একজন মাসির। তো যাই হোক, তো সেগুলো দেখছিলাম, নোট করছিলাম আমাকে নিজেকে কতটা প্রস্তুত হতে হবে। আর তারপরে রাত্রে যখন শুতে যাই, চাদরটা যে ছিল সেটাকে আমি আমার কম্বল তো গায়ে দিই, চাদরটাকে বালিশের মতন করে শুচ্ছি। তখন মাসিটা বলছে আজকে দিচ্ছ দাও, কালকে থেকে কিন্তু আর মাথায় বালিশ দেওয়া যাবে না, বা এরকম চাদরও দিতে পারবে না। কোনো বেডেই যদিও বালিশ নেই, সিজারের পর বালিশ দেওয়া হয় না। তো তারপরে ওরকম আমি বললাম হ্যাঁ জানি, আমি ছোট্ট করেই উত্তর দিচ্ছিলাম। তারপরে শুয়ে আছি, তো ঘুম আসছে না, তখন আমাকে বারবার বলছে তুমি ঘুমিয়ে পড়ো না, চোখ তাকিয়ে আছো কেন, জেগে আছো কেন, কিছুতেই ঘুম আসছে না, বারবার আমাকে বলছে তুমি ঘুমিয়ে পড়ো, আমার আর কিছুতেই ঘুম আসছে। তো আলটিমেটলি সেই ক্লান্তবোধ হয়ে সেই শেষের দিকে প্রায় 2:30 নাগাদ আমার ঘুম আসে, আমি ঘুমোই। তারপরে সকালবেলা ঘুমোই, কিন্তু ঘুমটা আমার খুব গাঢ় ঘুম নয়। আর আমার পাশে একজন বেড়ে ছিল, তো তার খুব শ্বাসকষ্ট হঠাৎ করে শুরু হয়ে যায়, মানে তার সেদিনই ওটি হয়েছে, সিস্ট হয়েছিল, সিস্ট অপারেশন করেছে, তো সে খুবই রোগা। আর মানে সেদিনই ওটি করে এত ছটফট করে এপাশ নড়ছে দেখে আমি ভাবছি যে বেবি হয়ে গেছে। আমি তখন ওকে ও আমাকে আস্তে করে কিছু একটা বলেছে, মানে ভালো কথাই বলেছে যে এটা এরকম হবে, কিছু একটা করছিলাম তো তার জন্য এরকম বলেছে। তারপরে আমি ওর দিকে খালি তাকাচ্ছি, ও কখন আমার দিকে তাকাবে তখন আমি ওকে জিজ্ঞাসা করবো। তো যখন আমার দিকে তাকিয়েছে ঘুরে, তখন আমি বলছি তোমার বেবি হয়ে গেছে, বলছে না, আমি বলছি তোমার ওটি হয়েছে আজকে, বলছে হ্যাঁ। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করছি যে তোমার বেবি তাহলে কী বেবি হয়েছে, তখন বলছে আমার বেবি হয়নি, আমার বেবি 1 বছরের আছে, আমার সিস্ট অপারেশন হয়েছে, আজকেই হয়েছে। আমি বলছি ও। তো তারপরে ও ঘুমিয়ে পড়ে, ওটা রাত্রের দিকে কথাটা হয়েছে। তারপরে ওই ভোরের দিকে ওর খুব শ্বাসকষ্ট হয়, গরম লাগছে। তো মাসিদেরকে, যে নার্সরা রয়েছে দিদিরা, তো দিদিদেরকে ডাকে, পরে হ্যাঁ যাচ্ছি বলে গিয়েছে। যখন যায় ততক্ষণে ওর খুব শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তারপরে দিদিরা নার্সরা সব ছুটে এসে ওকে একদম দেখে। 4টে থেকে প্রায় আমি জেগে, ওর পাশেই যেহেতু আমি রয়েছি, তো ওখানেই দেখছি যে ওর শ্বাসকষ্ট হচ্ছে, ওকে সবাই কীভাবে ট্রিটমেন্ট করছে। তো 4টে থেকে জেগে তারপরে ওই করতে দেখতে প্রায় 7টা বেজে গেল। তখন আমার দিকে আবার সবাই বললো যে ওকে চ্যানেল করতে শুরু করে দাও, ওকে চেঞ্জ করে দাও, ওর ওটি হবে 8টা নাগাদ। তখনই বুঝতে পারলাম যে 8টার সময় ওটি হবে। আমার তো খালি টেনশন হচ্ছে আমার কর্তা কখন আসবে, আর ও ঘুমিয়ে পড়লে উঠতে পারবে কি না পারবে, অ্যালার্ম দিয়েছে কি দেয়নি, আমার শাশুড়ি মাকে বলেছে কি বলেনি। আমি ভেবেছিলাম আমার কাছে ফোন থাকবে, শাশুড়ি মাকে ফোন করে বলে দেবো যে আমি ভর্তি হয়ে গেছি, সকালে তুমি তাহলে চলে আসবে, ওর সাথে আসবে। তো শাশুড়ি মার সাথেও কথা হয়নি, মানে আমার যেন সব কিছু অগোছালো টাইপের রয়ে গেল, আর বলতেও পারলাম না। যখন ওখান থেকে ফোন করছি তখন ফোনটা লাগেনি। তো আমার খালি টেনশন হচ্ছে ও যদি ঘুমিয়ে পড়ে থাকে, রাত্রি হলে তো ঘুম হবে না, টেনশন আছে একটা, ভোরের দিকে ঘুমিয়ে পড়বে কিন্তু উঠতে পারবে না, আর ওদিকে হয়তো আমাকে ওটি রুমে নিয়ে চলে যাবে, এই টেনশানে আছি। তো তার মধ্যে কি করেছে যাই না। তারপরে আমাকে সকালবেলা আমি যখন ফ্রেশ হয়ে চলে আসি, তারপরে চুল ফুল আর বেঁধে দেয়নি, কিন্তু চুল বেঁধে দেওয়ার নিয়ম, দুদিকে বিনুনি করে গুটিয়ে তারপরে মাথার যে ক্যাপটা থাকে সেটা পরিয়ে দেয়। তো ক্যাপটা পরিয়ে দিয়েছিল,
ব্রাশ ফ্রাশ করে এসে তারপরে আমাকে ওই থাইরয়েডের ওষুধটা বলে তুমি খেয়ে নাও। থাইরয়েড ওষুধটা 1 চিপি জল দিয়ে খেয়েছিলাম। তারপরে বাঁ হাতে স্লাইনের চ্যানেল করে দিল। তারপরে একটা ইঞ্জেকশান এখানে ডান হাতে দিয়ে দিল, দিয়ে গোল মার্কিং করে ওখানে টাইমটা লিখে দিল 6:45 সম্ভবত। তো আমি ওটা ভিডিও করেছিলাম, যদি আছে তোমাদের জুড়ে দেবো এর সাথে। দেখিয়েছিলাম তোমাদেরকে যে ফার্স্ট যখন বেবির ফেস রিভিল করি ওখানে দেখিয়েছিলাম। তো ওইটা মার্কিং করে দেয়, আর দেওয়ার পরে বলে যে জ্বালা বা তোমার শরীরের মধ্যে কোনো কিছু আলাদা রকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে। কিন্তু যখনই দিচ্ছে তখনই তো এত জ্বালা করছে, মানে দেওয়ার সাথে সাথে যেন সিরাই যে উঠে যাচ্ছে, পুরো একদম সিরাই বুঝতে পারছি। তখনই বলছি আমার তো খুব এখনই জ্বালা করছে। বলছে এখন নয়, এখন তো যাবেই, এখন যাচ্ছে তোমার শরীরে এটা, তো এখন তো হবেই, কিন্তু এর পরে কিছুক্ষণ পর থেকে হচ্ছে কিনা সেটা লক্ষ্য করবে, বা চুলকানি হচ্ছে কিনা দেওয়ার সাথে সাথে। তো সেটা তো পুরো একদম মানে সারা শরীর চেঞ্জ করে দিল একদম। আবার আমি খালি এদিকে ইঞ্জেকশনের যা হচ্ছে আমি খালি গেটের দিকে তাকাচ্ছি, আমার কর্তা এসেছে না আসেনি, কাউকে তো জিজ্ঞাসাও করতে পারছি না, জানতেও পারছি না। তারপর ওটা দিয়ে দেওয়ার পর মাথার ক্যাপ দিয়ে দিল, ড্রেসও চেঞ্জ হয়ে গেল। তারপরে স্লাইন থেকে ওষুধও দিয়ে দিল। এখানে যে হাতে যে চ্যানেল করেছিল সেখানেও 2টো ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ দিয়ে দিল, আর যেখানে চ্যানেল করেছে সেখানেও একটা দিয়ে দিল। তো এরপরে শুয়ে আছি। তারপরে আমার খুব জোর বাথরুম পেয়েছে, আমি তখন বলছি টয়লেট যাব। তখন ওরা বলছে যে এখন তো টয়লেট গেলে হবে না, যেহেতু স্লাইনটা লাগিয়ে দিয়েছে। তারপরে আমার ক্যাথেড্রাল পরিয়ে দিল। ক্যাথেড্রাল পরিয়ে দেওয়ার পরে আমি শুয়েই আছি, আর আমি খালি গেটের দিকে তাকাচ্ছি। গেটের দিকে ভালো করে দেখতেও পাচ্ছি না, কারণ ওখানে যেহেতু পাশের বেডে ওই মেয়েটাকে ডাক্তাররা সব চেক আপ করছে, আলটিমেটলি ওখানে ওরা ঠিক করতে পারলো না, ট্রান্সফার করে দিল অন্য জায়গায়। তারপরে আমি আর ওদেরকে দেখতে পাচ্ছি না, আমার বাড়ির কাউকে তো দেখতে পাইনি। আমি জানি ওরা হয়তো যাবে না আমার বাড়ির কেউ, কারণ ওরা সকালে ওঠে না। দাদা বৌদি গিয়েছিল পরের দিকে। আমার কর্তা এখানে, আমি পরে জানতে পারি আমার কর্তা এখান থেকে রেডি হয়ে আগে আমার মানে ওদের বাড়িতে গেছে, গিয়ে শাশুড়িকে ঘুম থেকে তুলে শাড়ি পরতে বলে যে ভর্তি হয়ে গেছে, এখনই যেতে হবে। বলছে হ্যাঁ, বলে এখন শাশুড়ি মাকে নিয়ে সোজা ওখানে গেছে। তো ওরা সকালে 7:30 নাগাদই নিচে এসে গেছে, কিন্তু ওখানে ঢুকতে দেয়নি ওই রুমটায়, যেহেতু শুধু মা আর বেবিরা রয়েছে। ভোরবেলা থেকে 4টে বা 5টা থেকে বাচ্চাদের আবার দিয়ে দেয় মায়েদের কাছে, তখন বেবি খাওয়ানোর জন্য, ব্রেস্ট ফিডিং করানোর জন্য। তো তারপরে আমি যখন বেরোচ্ছি, আমাকে তখন ওটি রুমেও নিয়ে চলে যাবে বলে আমাকে বেড থেকে নামিয়ে নিয়েছে, বলছে চলো এবার তুমি হেঁটে হেঁটে। এবার যখন ওটি রুমে যাচ্ছি আমি তখনও ভাবছি যে আমি কি তাহলে কেউ জানতেই পারবে না, আমাকে ওটি হয়ে যাবে। গেট থেকে বাইরে বেরিয়েছি, দেখছি যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আমার কর্তা দাঁড়িয়ে আছে। মানে তখন মানে আনন্দের চোটে আমার পুরো 2 চোখ জলে ভরে গেছে, যে আমি আলটিমেটলি এরা রয়েছে, তাহলে আমি ভাবছি তো কেউই নেই। তো শাশুড়ি মাও আমার দিকে দেখছে, আমি শাশুড়ি মায়ের দিকেও চোখ দেখছি, আর ও আমার দিকে দেখছে, আমি ওর দিকে দেখছি। তারপর আমার কর্তা পাশে এসে বললো যে ডাক্তারকে অবশ্যই বলিস যে সেলাই করার কথা। তো যারা নিয়ে যাচ্ছিলো তো তারা জিজ্ঞাসা করলো কী বলতে হবে। তখন আমার আর তখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এতটাই মানে আমি ওই যে ভেবেছি যে কেউ আসেনি তাহলে। তারপরে বলে যে ডাক্তারকে আমরা অলরেডি বলে রেখেছিলাম আগে থেকে যে আমাদের পেস্টিং করতে না, সেলাই করতে। তো সেই জন্য সেলাই করার কথা মনে করিয়ে দিতে আমাকে ডাক্তারকে ওটি রুমেও। আমি তখন বলছি ডাক্তারকে তো বলাই আছে। তখন বলছে তুই তাও আরেকবার বলে দিবি। বলে যখন ঢুকছি ওটি রুমে, পিছন ঘুরে একবার জাস্ট ওর দিকে তাকিয়েছি, তো দুজনেরই প্রায় মুখ শুকনো অবস্থা। যাই হোক, আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আর ওখানে ঢোকার পরে একটা ছোটো মতন সরু মতন বেড থাকে, অপারেশন রুমে যেরকম থাকে, চারিদিকে যন্ত্রপাতি রয়েছে, বিশাল বড় একটা ঘর মতো। আর আমি আগে ঘড়িটা খুঁজছিলাম যে কটা বাজে আর সময়টা দেখবো, আর বেবি যখন হলো তখন সময়টা দেখবো। তো মাথার উপরের দিকে ঘড়িটা ছিল, মানে পিছন দিকে। তো আমাকে যখন আমি বেডে এইভাবে শুয়ে আছি, তো আমাকে দেখতে হলে এরকম করে দেখতে হচ্ছে। তো আমি এইভাবেই কিন্তু কন্টিনিউয়াস দেখছিলাম যে ডাক্তার কখন ঢোকে, কখন ডেটা হয়, বারবার দেখছিলাম কটা বাজে। মানে ঘড়ি দেখছি, ওদেরকে বোঝানো যাবে না, বোঝাইনি ওদেরকে, বারবার এদিক ওদিক দেখছি আর ঘড়িটার দিকে দেখছি যে কটা বাজে এরকম করছি। এরকম করতে করতে আলটিমেটলি ডাক্তার চলে আসে। সুপর্ণা ঠিক আছে তো? ডাক্তারটা এত ভালো, মানে সবসময় ঠিক আছে তো, ভালো করে বেবির যত্ন নিও। এখনও পর্যন্ত বেরিয়ে যাওয়ার সময় সুপর্ণা বেবির ভালো করে যত্ন নিও, নিজে ভালো করে যত্ন নিয়ে থেকো, এরকম করে। তারপরে ডাক্তার আসার পর তারপরে আরও যে অন্যান্য ডাক্তারগুলো ছিল, সঙ্গে সঙ্গে আমার ফাইলও চলে এলো। তারপরে আমাকে জিজ্ঞাসা করে তোমার আলাদা কিছু আছে নাকি, প্রেশার সুগারের কথা জিজ্ঞাসা করে। আমি বললাম না, ওগুলো কিছু নেই। তারপর থাইরয়েডের কথা জিজ্ঞাসা করে, থাইরয়েডের মেডিসিন নিয়েছে? আমি বললাম হ্যাঁ। তারপরে আরও জিজ্ঞাসা করলো যে তোমার ফার্স্ট বেবি এটা কিনা? বললাম হ্যাঁ। তারপরে মিসক্যারেজ হয়েছে কিনা সেটাও বললাম হ্যাঁ, আমার আগে মিসক্যারেজ হয়েছে। কত মাসে সেটাও জিজ্ঞাসা করলো, কীভাবে হয়েছে সেটাও জিজ্ঞাসা করলো। তারপরে এই বেবিটা কীভাবে হয়েছে, তারপরে ওদের কাছে যেহেতু ফাইল ছিল, তখন ডাক্তারই, আমার যে গাইনো ডাক্তার, উনি বললেন যে ওনার সুপর্ণার IVF প্রেগনেন্সি। তারপরে আরও অন্য কিছু অপারেশান হয়েছে কিনা আমার সেটা জিজ্ঞাসা করলো, আর কোনো কিছু বড় ধরনের রোগ কিছু হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করলো। তো সব কিছু জিজ্ঞাসা করে নেওয়ার পর আমাকে আবার উঠে বসতে বললো।
তুললো, হাঁটু দুটোকে পাশাপাশি রেখে এইভাবে উবু হয়ে, তো একজন নার্স রয়েছে, অনেকজন ডাক্তার ছিল, মেন ডাক্তার ছিল 3জন, বোধহয় জুনিয়র ডাক্তার ছিল 3জন, নার্স ছিল। তো একজন যে নার্স একটু বয়স্ক করে, উনি আমার পাশে সারাক্ষণ রয়েছে। তারপরে হাতে পালসের এটা আটকে দেয়, ওখানে যে শুয়ে দেওয়ার সাথে সাথে প্রেশার চেক হয়, তারপরে পালস চেক হয়, সব কিছু চেক হয়। তো এটা চালুই ছিল। তো দুটো হাত দুদিকে, বেডের দুদিকে দুটো হাতের এইভাবে দুটো জায়গায় রেখে দিয়ে বেঁধে দেওয়ার মতন হয়ে যায়। তারপরে এখানে ওই পালসের এটা আটকে দেয়, ওটা সবসময় কম্পিউটারে চলতে থাকে, আর সারাক্ষণ টিক টক এইভাবে আওয়াজ চলছে। আর ওই সব আওয়াজ শুনলে যেন বেশি ভয় ঢুকে যায় মনের মধ্যে। তো যাই হোক, তারপরে ওই যে মাথার কাছে যে নার্স দিদি ছিল, ও বললো ঘাটটাকে একটু নিচু করো। তো এইভাবে আমি নিচু করেছিলাম। তো উনি ধরেছিলেন ঘাটটা। তারপরে বললো মানে সিদ্ধারাটা যেহেতু দেবে, সিদ্ধারাটাকে একটু শক্ত মতন করতে, পুরো টাইট করতে, তাহলে ওদের দিতে সুবিধা হবে। তাহলে দিয়ে তারপরে মাথাটাকে নিচু করেছি। এবার আমি খুব শক্ত করে নিজেকে একদম টাইট করে নিয়েছি। তো যে এত শক্ত নয়, নিজেকে রিল্যাক্স রাখো। মানে শক্ত করতে গিয়ে অনেকের কী হয়, সেন্স হারিয়ে যায় বা ভয় পেয়ে যায়, নার্ভের প্রবলেম চলে আসে। তারপর আমাকে বললো এতটাও শক্ত নয়, নিজেকে রিল্যাক্স রাখো, মাথাটা শুধু নাড়াও, নিচু করো, আর নড়বে না একটুও। তো আমি সেইভাবেই দুদিকে মানে মাথাটা নিচু করে আর চুপ করেই আছি। আমি তো জানি যে ইঞ্জেকশন ফোটাবে। তারপরে কিছু একটা বেটাডাইন বা কিছু একটা লিকুইড জাতীয় জিনিস দিয়ে পুরো পিঠটায় জল মতন দিয়ে মানে পরিষ্কার করে দেয়। তারপরে এগুলো আমি দেখেছি, তো তার জন্যই আমি জানি যে ওটা কী করছে। তো প্রথমে ড্রেসটা সরিয়ে দিয়ে তারপরে পুরো বেটাডাইন দিয়ে বা কিছু একটা লিকুইড ওষুধ জাতীয় দিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে দিল। তারপরে একটা প্রথমে ছুঁচ মতন দিল। ওটা দেওয়ার পরে প্রথম যখন দিচ্ছে তখনই বলছে, মা আমি ইঞ্জেকশান দিচ্ছি, একটু নড়বে না কিন্তু। দিচ্ছি বলে দিলাম, দিয়ে পুশ করলো, তো লাগলো। তারপরে আবার ইঞ্জেকশান ওর মধ্যে দিয়ে, এবার ইঞ্জেকশানের রাস্তাটা ঠিক প্রথমে করে, তারপরে ওর মধ্যে আবার একটা ইঞ্জেকশান ওষুধ যেটা ওয়াশার হবে, তো সেটা পুশ করলো। তখনই বলছে, মা আবার ইঞ্জেকশান দিচ্ছি, একটু নড়বে না কিন্তু বলে আবার যখন ইঞ্জেকশানটা পুশ করলো, দেওয়ার পরে আস্তে আস্তে ধরে আমাকে শুইয়ে দিল। তারপরে আমাকে পুরো, আমি বুঝতে পারছি এখান থেকে কোমর থেকে ঠান্ডা হয়ে পুরো আস্তে আস্তে পুরো নিচের দিকে নামছে। পুরো যেন হচ্ছে পা ঝিনঝিনে হয়ে গেলে পুরো ভারী করে দেয়, পা অনেকটা ঝিনঝিনে ধরে গেলে সেরকম আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তারপর আমাকে বলছে বাঁ পা তোলো। আমি তুলছি, কিন্তু উঠছে কি না উঠছে সেটা ওরা দেখছে। তারপর ডান পা তোলো, তারপরে ব্যাস। ততক্ষণে ওই বাঁ পা তোলো আমাকে যেই বলেছে, মানে জাস্ট আমি শুয়েছি, ততক্ষণে জিনিস কাজকর্ম শুরু হয়ে গেছে। তারপরে হুড়মুড় করে দেখি দুদিক থেকে সব যন্ত্রপাতি আমার পায়ের মধ্যে আসছে। আমি বুঝতে পারছি আমার চোখ বন্ধ। হ্যাঁ, শুয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একদম চোখ বন্ধ করে দেয় একটা রুমাল মতো দিয়ে। তারপরে আমি বুঝতে পারছি যে চোখ বন্ধ হলে কী হবে, আশেপাশে কী হচ্ছে আমি পুরো ফিল করছি সব কিছু। তো হুড়মুড় করে যত যন্ত্রপাতি ছিল আমার পায়ের ওপরে পুরো রাখা হয়ে গেল। তারপরেই পেটটা যে কাটছে আমি পুরো বুঝতে পারছি, কিন্তু কিছু ব্যথা নেই, এই আর কি যা। তারপরে জাস্ট 5 সেকেন্ড বা 5 মিনিট ধরা যায়, খুব বেশি হলে 5 মিনিটের মধ্যে বেবি বেরিয়ে গেছে। তো যখন ওই কাটিং চলছে বা পেট কাটা চলছে, যখন ওই পেট কাটা চলছে তখন মানে রক্ত বেরোয়, প্রচুর রক্ত বেরোয়, আর জল দেয় না কি করে আমি জানি না, পুরো বেড পুরো ভিজে থাকে, যার জন্য না পুরো কাঁপুনি চলে আসে। মানে ওটি থেকে বেরোলেই সবাই কাঁপে, যতজনের ওটি হচ্ছে দেখছি যে সবাই কাঁপতে কাঁপতে বেরোচ্ছে। আমি ভাবতাম যে আমার প্রচুর ঠান্ডা লাগার ধাত আছে, সেই জন্য বোধহয় আমি কাঁপি। তো যখন আমার আগে অপারেশন হয়েছিল সরকারি জায়গায়, সরকারি হাসপাতালে হয়েছিল, তো তখন আমি আমার কর্তাকে কম্বল নিয়ে আগে থেকেই বলেছিলাম যে আমি কিন্তু আমার প্রচুর ঠান্ডা লাগে, আর আমি দেখেছি ওটির পর সবাই কিন্তু প্রচুর কাঁপে, আমি দেখেছি। তো আমি কর্তাকে বলেছিলাম যে তুমি ওটির রুমের বাইরে কম্বলটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর হয়ে গেলেই আমি ওদেরকে বলবো, যারা আমাকে বের করে, তো তাদেরকে বলেছিলাম যে দাদা আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে, একটু ডেকে দিন না। তোরা সঙ্গে সঙ্গে ডেকে দেয়, সঙ্গে সঙ্গে মোটা কম্বল নিয়ে এসে চাপা দিয়ে দিয়েছিল। আর নচেত কী হয়, যেখানে বেডে দেবে তারপরে কম্বল দেবে, ততক্ষণ ওই লিফটে করে মানে একটা বিল্ডিংয়ে অপারেশন হয় আর একটা বিল্ডিংয়ে শিফটিং হয়, তো সেটা করতে গিয়ে তো আমার পুরো 12টা বেজে যাবে, সেই জন্য কম্বল নিয়ে দাঁড়িয়েছিল। এখানে তো সেরকম নয়, জাস্ট মানে ঘর থেকে দালান থেকে ঘরে, এরকম মানে নার্সিংহোমে। তো যখন হচ্ছে তখনই, মানে যখন অপারেশনটা হচ্ছে তখনই আমার পুরো রীতিমতো, আমাকে যখন নিয়ে যাচ্ছে তখনই, মানে যখন আমি চেঞ্জ করে নিয়েছি তখনই আমার কাঁপুনি এসে গেছে। মানে ভয়েতে এক তো রয়েছে ভয়, তার উপরে ঠান্ডাও ছিল। তো ঠান্ডা কিন্তু ওখানে তেমন একটা নেই, ঘর যেহেতু চারিদিক থেকে বন্ধ, আর অনেকজন মানুষ একটা জায়গায় থাকলে কি হয়, নিঃশ্বাসের জন্য ঘরে অনেকটা গরমই থাকে। তো ওখানে অতটা কম্বলে যে আমি নিয়েছিলাম রাত্রিবেলা যে গায়ে দিয়েছি সেটাও নয়, ভোরের দিকে গিয়ে গায়ে দিয়েছি, রাত্রিরে আমাকে গায়ে দিতেই হয় না, আমি এমনিই শুয়েছিলাম। তো যাই হোক, যখন আমাকে নিয়ে যাচ্ছে তখনই আমি পুরো রীতিমতো কাঁপছি, এরম করে স্লাইনটা যে ধরে আছি পুরো এরম ধরে যাচ্ছি। তো তারপরে আমাকে কী করে একটা চাদর মতন ভালো করে জড়িয়ে দেয়, ওই গ্রাউন্ডেরই যে কাপড়গুলো হয় সেই কাপড় দিয়ে জড়িয়ে দেয়। তো তারপরে যখন ওই ওটি চলছে তখনই আমার পুরো দুটো হাত পুরো এরম করে কাঁপছে। তো এত কাঁপছে, দুটো হাতে দুদিকে দুটো কাপড় চাপা দিয়ে দেয় যে এত কাঁপছে। তারপরে এসি বন্ধ করে দেয়,
এসি চলছিল, এসিটাও বন্ধ করে দেয় যে এসি চললে হবে না, ওর প্রচুর কাঁপুনি চলে আসছে। তারপরে সঙ্গে সঙ্গে কোমরে একটা ইঞ্জেকশন দিচ্ছি বলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিল, হাতে একটা ইঞ্জেকশন দিচ্ছি বলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিল, মানে ওটি চলতে চলতে ইঞ্জেকশন দিয়েছে আমাকে, এত কাঁপুনি হচ্ছিল। তার জন্য কিনা জানি না, যাই হোক। তারপরে ওই যখন কাটে, যখন অপারেশনটা চলে, তখন রক্ত ফিচকিরি মেরে যেরকম বেরোয় সেরকম আওয়াজ হয় প্রচুর। তো ওরকম যখন আমার আগেও অপারেশন হয়েছিল তখন প্রচুর পরিমাণে আওয়াজ, এখানে একটু কম আওয়াজটা হয়েছে। তো তারপরে ওটি যখন বাচ্চাটা বের হয়ে যায়, তারপরে আমার মুখের ওপরে বড় বড় ঠিক এরকম বড় বড় দুটো লাইট, তার মধ্যে অজস্র লাইট, আর পুরো আমার মুখের মধ্যে যেন ফোকাস মারা। চট করে যদি ওই ঢাকনাটা খুলেও দেয়, চট করে যদি দেখবো মনে করি কিছু দেখতে পাবো না, পুরো ঝাপসা টাইপ দেখা হবে। তো যখন বেবিটা বার করে তখনই, মানে বেবি বার করে নেওয়ার পর যে ডাক্তার, আমার গাইনো ডাক্তার, অন্য জুনিয়র ডাক্তারকে বলছে বেবিটাকে নিয়ে ঝুলে আছে, বেবির মতন লাগছে, কিন্তু বেবি ঝুলে আছে কি ঝুলে আছে আমি বুঝতে পারছি না, মানে আমার চোখটা তখন খুলে দিয়েছে, আর এতটাই চোখটা আমার ঝাপসা যে আমি ভালো করে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু অথচ আমার ঘুম পায়নি, আমি কিন্তু পুরোটাই জেগে আছি, আর আমি সব কিছু মানে শোনার চেষ্টা করছি কি হচ্ছে না হচ্ছে। আর ওই ঘড়ি দেখার ব্যাপারটা, যখন ডাক্তার ঢোকে, যখন আমাকে লাস্ট চোখটা চাপা দেবে তার আগের মুহূর্তে আমি ঘড়ি দেখেছি যে 9:47 টাইম হয়েছে, তার মানে তারপরে 2 সেকেন্ড বা 5 মিনিট আমি খুব ধরছি, তারপরে কিন্তু ওর জন্ম হয়। কিন্তু এখানে ডেট কী বলে ফেলছি, যাই হোক, বার্থ সার্টিফিকেটে ওর টাইম দিয়েছে 8:55 না 8:50 এরকম, যাই হোক ওই সময় কিন্তু ওর ওটি মানে জন্ম হয়নি। তারপরে যখন ওই বাচ্চাটাকে নিয়ে ওরা কিছু একটা করছে, তো বেরিয়েই কিন্তু ও কাঁদেনি, চুপ করেছিল। তো আমি তো শুধু সেটা শোনার জন্যই অপেক্ষা করে আছি যে ও কাঁদলে আমি বুঝতে পারবো যে হয়ে গেছে, কারণ এখানে যে ব্যথা হচ্ছে, বেরোচ্ছে, কী করছে সেখানে তো কিছু বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি কিছু একটা চলছে এখানে, যুদ্ধ। তো যখন বেরিয়ে কাঁদবে তখনই বুঝবো যে আমার বাচ্চা বাইরে চলে এসেছে। যখন আবছা করে দেখতে পাচ্ছি যে চোখের সামনেটা করে একজন কিছু একটা ধরে ঝুলছে, বেবির মতন লাগছে, আর একজন ডাক্তার কিছু একটা করছে তাকে। তো যখন আওয়াজ বেরোচ্ছে না, তখন আমার ডাক্তার, মানে গাইনো ডাক্তার, ওনাকে বলছে যে ফাস্ট করো এরকম করে, মানে রাগ টাইপের দেখিয়ে যেরকম মেজাজ দিয়ে কথা বলে সেরকম। তো হচ্ছে না দেখে আরও ফাস্ট করতে বলছি, তো ফাস্ট করো এরকম করে বলতে, মানে তখন আমার মনের মধ্যে যেন আরও মানে কি হচ্ছে জিনিসটা। তারপর সঙ্গে সঙ্গেই ও কেঁদে ওঠে, কেঁদে ওঠার পরেই আমার যেন শান্তি হয় একদম, মানে হয় না যে এত বাচ্চাকে কাঁদলে কষ্ট হয়, কিন্তু ওই কান্নাটা শুনে যেন শান্তি হলো যে হ্যাঁ ঠিক আছে। তারপরে ডাক্তার আমাকে দেখায় যে দেখো সুবর্ণা তোমার কী বেবি হয়েছে, দেখো তো এরকম করে। তারপরে আমি মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আমি জাস্ট আস্তে করে মেয়ে এই কথাটাই বলেছি, মেয়ে বলার পরে বললো ঠিক আছে। তারপর বাচ্চা অন্য জায়গায় চলে যায়, আর কান্নার আওয়াজ পাইনি। তারপরে চলে যাওয়ার পরে তার আগে ওই বাচ্চার যে ডাক্তার থাকে উনিও ওখানে ছিলেন। তো ডাক্তার, আমার যে গাইনো ডাক্তার অপারেশন করেছেন, তো উনি কিন্তু বারবার মানে ওখানে সবাইকে বলে রেখেছিলেন যে আমার আইভিএফ প্রেগনেন্সি খুব সবাইকে যত্ন নিয়ে করতে। তো উনি ওই ডাক্তারকেও আগে ফোন করেন ওটি স্টার্ট করার আগে যে मैं ओटी रूम में आ गई हूँ और ओटी हो रहा है আর এই প্রেগনেন্সি আইভিএফ বেবি হ্যাঁ, এরকম করে কথা বলে নিয়েছিল। তারপরে যেখানটা হওয়ার সাথে সাথেই একটা ওজন হয়েছে, তখনই বলছে, আমি শুনতে পাচ্ছি যে 2 কেজি 664 গ্রাম এরকম হয়েছে। তারপরে নিয়ে চলে যায়। তারপরে দুজন বলতে আসে যে ম্যাম 2 কেজি 664 গ্রাম ওজন, বলে চলে যায় সঙ্গে সঙ্গে। এদিকে তখনও চলছে পেটের মধ্যে কিছু কাজ। আর তারপরে আবার একজন আসে, আবার একজন কিছুক্ষণ পরে আসে, ম্যাম 2 কেজি 664 গ্রাম আর বেবি একদম ওকে আছে। এই কথাটা শোনার পর আমি একদম রিল্যাক্সে শুনলাম। ততক্ষণ যেন ছটপট করছি, যেন মানে ভিতরটা যেন মনে হচ্ছে যেন এক্ষুনি সব ছেড়ে ছুড়ে উঠে পড়ি, এরকম একটা অবস্থা আমার। তারপরে মানে বেবি হওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ওই যে সেলাই আমরা যে দৌড়েছিলাম পেস্টিং করতে, না সেলাই করতে অনেকটা টাইম লেগেছে। অনেকক্ষণ পরে আমি ওটি রুম থেকে বেরিয়েছি। বেরোনোর পরে যখন বের করছে তখন আমি মাথার দিকে তাকিয়ে আছি যে আমার হাজব্যান্ড আছে না নেই। তারপরে ওরা থাকতে দেয় না, ওরা নিচেই ছিল। যখন আমাকে বের করছে তখন ওদেরকে ডেকে আমার না, তার আগে বোধহয় ওদেরকে বেবি দেখিয়েছে, তারপরে আমি বেরিয়েছি। বেবি হয়ে যাওয়ার অনেকক্ষণ পরে আমি বেরিয়েছি ওটি রুম থেকে। তখনও আমার পুরো চোখে জল। আমি তো ওটি রুমে শুয়েই প্রায় আমি কান্না আমার চোখে, আনন্দে যে হ্যাঁ আমি আলটিমেটলি আমি মা হয়েছি। যতই কান্না থামানোর চেষ্টা করছি কান্নাই পেয়ে যাচ্ছে। আমি না এরকম ক্যামেরার সামনে কাঁদতে চাই না, সবাইকে দেখাতে চাই না। তো যাই হোক, তারপরে এই যে আমার সোনামার জন্যই আমার মা হওয়া। থ্যাংক ইউ বাবা। তোমার জন্যই আমার মা হওয়া।
কষ্ট, সব যন্ত্রণা যখন ওকে দেখায় আমার, তখন সব ভুলে যখন আমাকে ওখানে উঠে বসতে বলে না, তখন আমি বসতেও পারছিলাম না। আমার কর্তাকে ধরে, আমার কর্তা আমাকে টেনে উঠে বসায়। তো নার্সরা বকে যে ওকে কেন টেনে বসাচ্ছ, ওইভাবে বসায়, ওর তো সেলাইতে হবে। তো তখন বাচ্চাটাকে তখনই ঠিক নিয়ে এসে আমার কোলে দেয়। তখন যেন ওই ব্যথা পুরো হারিয়ে গেল একদম। ওটি রুমেই পুরো আমি মানে ওখান থেকেই কাঁদছি। তো আমার শাশুড়ি মা বেরোতে, যখন বিকালে আবার দেখা করতে এসেছিলো, তখন আর কথা বলেনি আমার সাথে। তো বেরোনোর পর তারপরে আমি আমার কর্তার দিকে তাকাই, আমার তখন চোখ ছলছল করছে তখনই। তো আমার শাশুড়ি মা আমাকে বলে যে তুমি কাঁদছিলে কেন, আমরা কেউ নেই বলে ভেবেছো, যে কেউ আসেনি সেই জন্য কাঁদছিলে? তো তারপরে আমার কর্তা আমার সাথে পুরো রীতিমতো আগে থেকে বাজি ধরেছিল যে ওর মানে ও বলেছিল যে ছেলে হবে, আমি বলেছিলাম যে না মেয়ে হবে, আমি 100% মেয়ে হবে, আর যদি মেয়ে হয় তাহলে তুমি আমার ওটি রুম থেকে বেরোলেই আমাকে 5,000 টাকা হাতে দেবে, আর যদি না হয় তাহলে তুমি আমার ফোন হাতে পেলে আমি তোমায় ট্রান্সফার করে দেবো সঙ্গে সঙ্গে। তো এরকমভাবে চ্যালেঞ্জ হয়েছিল। তো যখন আমার কর্তা আমার কাছে আসে, তখন বলে কি হয়েছে জানিস, আমাকে জিজ্ঞাসা করছে কী হয়েছে জানিস তো? তখন বলছি দাও টাকা দাও আমাকে 5,000 টাকা। তারপরে আসার পর আমার কম্বলটা তো চাপা দেয়, তার উপরে আবার 2টো কম্বল চাপা দেয়, আমার এত কাঁপুনি হচ্ছিল। নিয়ে আসার পর বেডে দিয়ে দেয়। তারপরে আমি মানে ওয়েট করছিলাম আমার বেবিকে কখন দেখাবে। তখন মুখ দেখায়নি আমাকে, শুধুমাত্র মানে ওই চেক করিয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তারপরে আমি ওয়েট করছি, ওয়েট করতে করতে আমার বৌদি আছে, দাদা আছে, আমার কর্তা আছে, সবাই দেখা করে চলে যায়। তারপর আমার কর্তা কখন বাড়ি চলে গেছে সেটাও আমি জানি না, ও বাড়ি যায়নি। তারপরে ও ডিউটি চলে গেছিলো, যেহেতু ওখানে থাকতে দেবে না, কিছু দেখা করতে দেবে না, সেই জন্য আর ও সারাদিন ওখানে বসে থেকেই বা কী করবে। আবার বিকালে সেই 4টের সময় বাড়ির লোক দেখা করতে দেয়, 4টে থেকে 6টা। তো তারপরে আবার ডিউটি থেকেই ও 4টের সময় এসেছিলো। তো তারপরে আমাকে তারপরে আমি শুয়ে আমি খালি, আমার কিছুতেই ঘুম আসছে না, মানে শরীর প্রচুর ক্লান্ত, যেন ঘুমোতে পারলে হয়, চোখ জ্বালা জ্বালা করছে, কিন্তু আমি ঘুমোতে চাইছি না। আমি একবার আমার বাচ্চাকে দেখতে চাইছি, আমার বাচ্চাকে একবার দেখাও। তো ওরা সেটা বুঝতে পেরে যে আমি প্রচুর ছটফট করছি, মানে ওটি হওয়ার পরে সবাই ঘুমোচ্ছে ভসভস করে, কিন্তু আমার চোখে ঘুম নেই। তখন ওরা বাচ্চাকে নিয়ে এসে আমাকে দেখায়, দেখো তোমার বেবির মুখ দেখেছো তুমি, সব ইঞ্জেকশন, সব ব্যথা নেওয়া আমার সার্থক। তারপর ওকে দেখার পর আমার শান্তি হয়, তারপর আমি আর ঘুমাইনি। তারপরে ওকে আমার ব্রেস্ট ফিডিং করায়। তো সে গল্প তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তো এই ছিল আমার ওটি হওয়ার এক্সপিরিয়েন্স বা কাহিনী। সেদিন আমার কি কি হয়েছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কোনো একটা স্বাদের ভিডিওতে একজন কমেন্ট করছিলে যে মিসক্যারেজ হয়ে যাক তোমাদের, আমার ওই গুড নিউজ শেয়ার করার ভিডিওটাতে প্রচুর মেয়েদের প্রচুর কমেন্ট যে আমারও এত বছর, এক একজন 14 বছর, 18 বছর, 20 বছর হয়ে গেছে, এখনও বাচ্চা হয়নি, তাদের কি কষ্ট কি যন্ত্রণা তারা বয়ে বেড়াচ্ছে, বা মা হওয়ার জন্য সারাক্ষণ প্রতিটা মুহূর্ত ছটফট করছে। তো তখন সেখানে ও কমেন্ট করে যে তোদের কি মা হওয়া ছাড়া আর কোনো কাজ নেই? আমি তো মা হয়েছি, মা হতে পারা, মা হতে চাওয়া, হতে চাইলাম হয়ে গেল, সেই জিনিসটা পুরো সম্পূর্ণ আলাদা। আর যখন সারা পৃথিবীর সাথে লড়ে গিয়েও মা হতে না পারা, সেই যন্ত্রণা যে বয় সেই জানে একমাত্র। তো যারা এখন প্রেগনেন্ট রয়েছে তাদের সবাইকে বলবো যে একদম টেনশন করবে না। টেনশন করলে কিন্তু প্রেশার বেড়ে যায়। অনেকে জিজ্ঞাসা করছে টেনশন করলে কি কনসিভ হয় না? হ্যাঁ, টেনশন করলে কনসিভ হয় না অনেক সময়। অনেকে অনেক রকম ফ্যামিলির মধ্যে থাকে, তো অনেকের অনেক রকম টেনশন থাকে। তো তাও বলবো যে যত রকমই টেনশন আসুক না কিনা, নিজের মনকে স্থির করতে হবে যে আমাকে আমার বাচ্চার জন্যই স্থির থাকতে হবে বা ভালো থাকতে হবে। আমাকে সবসময় দেখো যে হাসি খুশি ভিডিও, কিন্তু আমারও যে পিছনে কত কিছু চলতে থাকে, কত কিছু হয়ে যায় বা হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত, সেগুলো শুধুমাত্র আমি জানি। তো সেগুলোকে বেশি গুরুত্ব দিলে হবে না। সেগুলোকে গুরুত্ব দিলে তাহলে আমি আমার বাচ্চাকে কী করে গুরুত্ব দেবো? সেই জন্য সেগুলো আমার কাছে কোনো ম্যাটার নয়। আমি তো আমার আসল জিনিস পেয়েছি, তো এটাকে নিয়ে যত্ন করি, এটাকে নিয়ে থাকি, এটাকে নিয়ে ভাবতে হবে। ওগুলো ভাবলে আমার নিজেরই ক্ষতি হবে। তো সেই জন্য তাও কি হয়, মাথার মধ্যে থাকে জিনিসগুলো। তো
তো যারা প্রেগনেন্ট রয়েছে তাদের ডাক্তার তো বারণই করে টেনশন করতে না, আর সবসময় খেয়াল রাখতে যে বেবির মুভমেন্ট ভালোভাবে হচ্ছে কি না। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা তোমাদের যাদের বেবি হয়ে গেছে তাদের এক্সপিরিয়েন্স ছোট্ট করে শর্টে যদি বলা যায় বলো, আমিও জানতে চাই, শুনতে চাই, তোমাদের সাথে আরও কানেক্ট হতে চাই। তো অবশ্যই তোমাদের কথাও তোমরা জানিও। চলো টাটা।